আমার কাছে কি হয়েছে? বাবির টেস্টের রিপোর্ট নিয়ে এসেছি। ইহানের ছোট ভাই বোন আসতে চলেছে ভাইয়া। ইলহাম থমথমে মুখ নিয়ে ঋতুর দিকে তাকায়। ঋতু তার স্বামীর দিকেই তাকিয়ে আছে। সামিন কিছুক্ষণ পর মৃদু হেসে বলে ওঠে, ঘরে গিয়ে বিশ্রাম নেও ঋতু। ঈশিতা এবং ইসমাম ইলহামের দিকে তাকিয়ে বলে, কংগ্রাচুলেশন ভাইয়া। ইলহাম শুকনো একটা হাসি দিয়ে প্লেট হাত ধুয়ে উঠে পড়ে। ঈশিতা পরীর দিকে তাকিয়ে বলে, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন, খেতে বস। পরী একটা মুচকি হাসি দিয়ে ইসমামের দিকে এক পলক তাকিয়ে ঈশিতাকে বলে, না আপু, পরে। দরজা ভেজিয়ে দিয়ে ইলহাম ঋতুর দিকে তাকায়। ঋতু বিছানায় আতশোয়া হয়ে বসে আছে, মাথা নিচু করে রেখেছে সে। ইলহাম এগিয়ে যায়, গিয়ে বিছানার একপাশে বসে। ঋতু মাথা তুলে ইলহামের দিকে তাকিয়ে বলে, আপনার সন্তান, আপনার যেটা ইচ্ছে হয় করতে পারেন, আমার কোনো মতামত নেই। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে বলে, আমার কাছে কি হয়েছে? ওষুধ ঠিকঠাক মতো খাওনি কেন? অনেকটা চড়া গলায় বলে ইলহাম। ঋতু ছলছল চোখে ইলহামের দিকে তাকিয়ে বলে, 1 বছর পরে যখন তালাক দিয়ে দেবেন তখন বউয়ের কাছে আসার কি দরকার ছিল? বউয়ের কাছ থেকে যা পান তা তো আপনার ওই রক্ষিতাই আপনাকে দেয়। গাছেরও খাবেন আবার তলারও কুড়াবেন, তাই না? সেটা ঋতু, একেবারে তেজি গলায় কথা বলবে না। মেয়েদের তেজি গলায় কথা আমি পছন্দ করি না, জানো না তুমি? সেটা বউয়ের বেলায় শুধু, রক্ষিতার বেলায় ঠিকই পছন্দ করেন। ওসব ভালো লাগে আপনার? ইলহাম চোখ রাঙিয়ে ঋতুর দিকে তাকিয়ে আছে, বলে, গলায় বেশ জোর এসেছে দেখছি। এসব কে শেখাচ্ছে তোমায়? তোমার বড় যা, ওই বেয়াদব মেয়েটা। ঋতু তার জবাব না দিয়ে বলে, আপনার সন্তানকে আপনি চাইলে মেরে ফেলতে পারেন, আপনি চাইলে ইহানকেও মেরে ফেলো। এমনিতেও ওরা আপনার ভালোবাসায় হয়নি, ওরা আপনার ভোগ এবং আমার অসহায়তার ফসল। ওদের মেরে দিন, তারপর আমাকে তালাক দিয়ে আপনার রক্ষিতাকে হালাল বানিয়ে সংসার করতে একটুও অসুবিধা হবে ইলহাম মির্জা? ঋতুর কণ্ঠে কিছু একটা ছিল। ইলহাম ঋতুর দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে শার্ট পাল্টে বাড়ি থেকে বেরিয়ে যায়। কি, ঋতু প্রেগনেন্ট? চেঁচিয়ে ওঠে জুই। ইলহাম বলে, আজ রিপোর্ট হাতে এসেছে। এটা ওর চাল ইলহাম। এসব গ্রামের মেয়েদের আমার ভালো করে জানা আছে। যেই বুঝতে পেরেছে তুমি ওকে ছেড়ে দিতে পারো, অমনি আরেকটা বাচ্চা নিয়ে ফেলেছে। চালবাজ মেয়ে কোথাকার। সেটা জুই, ছালবাজ বলবে না। ঋতু খুবই সহজ সরল একটি মেয়ে। জুই ইলহামের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, বোন নামে আজকাল কিছু বললেই দমকে উঠছো দেখছি। ভালোবাসা জমে গিয়েছে নাকি? ইলহাম কিছু বলে না। জুই ইলহামের কাছে এগিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলে, সাফ সাফ বলো, তুমি আমাকে চাও কি চাও না? চাই। এক শব্দে বলে ইলহাম। জুই বলে, ঠিক আছে, তাহলে ওর অ্যাবর্শন করাও। আর 2টা বাচ্চা পালতে পারবো না। ইলহাম জুইয়ের দিকে তাকিয়ে বলে, আমার বাচ্চা আমি মেরে ফেলবো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তাহলে কি করতে চাও? শোনো ইলহাম, হয় আমায় ছেড়ে দেবে, নয়তো বাচ্চা অ্যাবর্শন করাবে। তোমার কাছে 2টো অপশন। 3 বছর ধরে আমি অপেক্ষা করছি, বলেছিলে ইহান একটু বড় হলে ঋতুকে ছেড়ে দেবে। এখন আরেকটা ঝামেলা তৈরি করে বসে আছো, যত সব। ইলহাম চুপচাপ বসে আছে। সে বুঝতে পারছে না সে কি করবে। মরে গেলেও সে কি নিজের বাচ্চা মেরে ফেলতে পারবে না? একটা হৃদয়হীন সে নয়, এতটা হৃদয়হীন সে নয়। অন্যদিকে জুইকে ছেড়ে দিতে হবে। এখন ইলহাম কি করবে কিছুই বুঝতে পারছে না। ঋতু কাঁদছে, একটু পরপর শরীরটা কাঁপছে তার। আলো দরজার বাইরে দাঁড়িয়ে তাদের দেখছে। এই মেয়েটা এভাবে কাঁদছে কেন? এত বড় সুসংবাদ পেয়েও কাঁদছে কেন মেয়েটা? সামির নিজের বিছানায় গা এলিয়ে শুয়েছিল। আলোকে দেখে দ্রুত উঠে বসে, তারপর বলে, সরি, আমি উঠছি, তুমি বিশ্রাম নাও। আলো তার উত্তর না দিয়ে বলে, আপনার ভাইয়ের বউ কাঁদছে, আপনার চরিত্রবান ভাই একটা প্রেগনেন্ট মেয়েকে কষ্ট দিতে পর্যন্ত ছাড়ছে না। এখন আপনি কি বলবেন ইয়াসার মির্জা? সামিন হাঁ হয়ে আলোর দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, ঋতু কাঁদছে কেন? আপনার ভাই তার অ্যাবর্শন করাবে। তাকে 1 বছর রেখে তালাক দিয়ে পরকীয়া প্রেমিকাকে বিয়ে করবে আপনার ভাই। তেজি কণ্ঠে আলো বলতে থাকে,
সামিন বিছানা থেকে নেমে দ্রুত পায়ে হেঁটে ইলহামের ঘরের দিকে যায়। ঋতুকে ঈশিতা ধরে রেখেছে। হুট করে সামিন ঘরে ঢুকতে পড়তেই ঋতু চোখের পানি মুছতে ব্যস্ত হয়ে পড়ে। সামিন গম্ভীর কণ্ঠে বলে, মেয়েটিকে ঋতু চুপ করে থাকে। সামিন ধমক দিয়ে বলে, মেয়েটিকে ঋতু? এমপির ভাগ্নি জয়ী। কাঁপা কাঁপা গলায় বলে ঋতু। আমার সাথে শুরুতে তোমার বলা উচিত ছিল ঋতু। আলো সামিনের দিকে তাকিয়ে বলে, ভাইকে অন্ধের মতো বিশ্বাস করা মানুষ কি করত? ঋতুকেই চুপ করিয়ে রাখতেন। সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে ফোন বের করে ইলহামের ফোন লাগায়। ওপাশ থেকে ইলহাম ফোনটা রিসিভ করতে সামিন বলে ওঠে, কোথায় তুই? ইলহাম আমতা আমতা করে বলে, একটা কাজে এসেছি ভাইয়া। কেন? তুই যেখানেই থাকিস আগামী 1 ঘন্টার মধ্যে আমার সামনে আসবি ইলহাম। ইলহাম অবাক হয়ে বলে। কেন ভাইয়া? সামিন সে প্রশ্নের জবাব না দিয়ে ফোন কেটে দেয়। তারপর ঋতুকে বলে, এখানে বিশ্রাম করবে তুমি। ওদেরকে চাই হয়ে যাক না কেন, বের হবে না, একদম না। ইলহাম চিন্তিত ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে আছে। গাড়ি শান্তিনীরের ভেতরে প্রবেশ করলে গাড়ি থামিয়ে এসে নেমে পড়ে। হেঁটে লিভিং রুম পেরিয়ে সোজা দোতলায় সিঁড়ির দিকে যায়। দোতলার লিভিং রুমে সামিন দাঁড়িয়ে আছে। খানিকটা দূরে আলো এবং ঈশিতা দাঁড়িয়ে আছে। তাদের পাশে ইসমাম। ইলহাম। ভাই কি হয়েছে? সামিন কিছু না বলে সশব্দে ইলহামের গালে এক চড় বসিয়ে দেয়। সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। ইমতিয়াজ মির্জা নিজের ঘর থেকে বেরিয়ে আসে। ইলহাম হতভম্ব ভাব নিয়ে বলে, তুমি আমাকে মারলে ভাইয়া? জুয়ের সাথে কি তোর? ইলহামের মুখ শুকিয়ে যায় জুইয়ের নাম শুনে। সামিন চেঁচাতে থাকে, বলছিস না কেন? জুয়ের সাথে কি? কিছু না ভাইয়া। কিছু না? না। সামিন পুনরায় একটা চড় বসিয়ে দেয় ইলহামের গালে। ইলহাম চেঁচিয়ে বলতে থাকে, তুমি আমাকে সন্দেহ করে আমার গায়ে হাত তুলছো, তাও আমার ছোট ভাই বোনের সামনে, তোমার বউয়ের সামনে। হ্যাঁ তুলেছি, হ্যাঁ তুলছি। তুই যা করেছিস তাতে এটাই তোর উপযুক্ত শাস্তি। ইলহাম আলোর দিকে এক পলক তাকিয়ে ভাইকে বলে, কে দিচ্ছে তোমার এসব বুদ্ধি? ওই মেয়েটা, তাই না? আসার সাথে সাথে ভাইয়া ভাইয়ের সম্পর্ক নষ্ট করে দেওয়ার ফোন দিয়ে এসেছে। সামিন ইলহামের কলার ধরে বলে। ও তোর ভাবি, সম্মান দিয়ে কথা বলবি। আলো সামিনের দিকে তাকায়। ইসমাম ভাইকে দেখে। ইলহাম ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ম্লান হাসে। তারপর নিজের কলার থেকে ভাইয়ের হাত ছাড়িয়ে দিতে দিতে বলে, জুয়ের সাথে আমার সম্পর্ক আছে এবং আমি তাকে বিয়ে করব। চেঁচিয়ে বলতে থাকে ইলহাম। নিজের ঘর থেকে ইলহামের সব কথা শুনছে ঋতু। তার দুচোখ পেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। সামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে ইলহামকে ধাক্কা দিয়ে বলে, বের হয় বাড়ি থেকে, এক্ষুনি বের হ। ইলহাম ভাইয়ের দিকে তাকিয়ে বলে, ভাইয়া। আর কখনো যেন আমি তোকে এই বাড়ির ত্রিসীমানায় না দেখি, এক্ষুনি বের হ। ধাক্কাতে ধাক্কাতে ইলহামকে দোতলার সিঁড়ির কাছে নিয়ে আসে সামিন। ইলহাম কণ্ঠে তেজ নিয়ে বলে, তুমি কে বের করা? সামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি সব, তুই বের হয় ইলহাম। তুমি আমার বাবাকে মারছো কেন বড় বাবা? বাড়ি থেকে কেন চলে যেতে বলছো? ইহান দূরে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে আছে সামিনের দিকে। সামিন এগিয়ে গিয়ে ইহানকে কোলে তুলে নেয়। তারপর নরম গলায় বলে, তুমি আমার ফুপির কাছে যাও বাবা, এখানে বড়রা কথা বলছে। হ্যাঁ। সামিন ঈশিতার দিকে তাকাতেই ঈশিতা এসে ইহানকে নিয়ে চলে যায়। সামিন অগ্নিদৃষ্টি দেয় ইলহামের দিকে। ইলহাম এক পলক ইমতিয়াজ মির্জার দিকে তাকায়। তারপর সামিনের দিকে তাকিয়ে বলে, কী ভাবছো তোমরা? তোমরা ছাড়া আমি অচল? আমার কোনো মরদ নেই? থাকবো না এই বাড়িতে আমি। সবসময় তোমার কথা শুনে চলতে হবে ভাইয়া। আমি কাউকে ভয় পাই না। থাকবো না এই বাড়িতে। ইলহাম হনহন করে সিঁড়ি ভেঙে নিচে নামে। সামিন তার জায়গার দাঁড়িয়ে আছে। একটু পরে ইলহামের গাড়ি স্টার্ট হবার শব্দ শোনা যায়। সামিন সোজা নিজের ঘরে চলে যায়। ইমতিয়াজ মির্জা তার ঘরে ঢোকে। শান্তিনীরের পরিবেশটা এখন থমথমে হয়ে আছে। ঋতু নিজের ঘরে শুয়ে আছে চুপচাপ। কাঁদতে কাঁদতে শরীরটা নিস্তেজ হয়ে গিয়েছে। ইহান তার ফুপির কাছে।
সামিন নিজের ঘরে ল্যাপটপে কিছু কাজ করছিল। মেজাজ যথেষ্ট বিগড়ে রয়েছে তার। এখন অফিসে অ্যাকাউন্ট্যান্টসকে মেসেজ করে দিচ্ছে ইলহামকে যাতে কেউ কোনো টাকা না দেয়। কিছুক্ষণ পরে ল্যাপটপ বন্ধ করে বারান্দার দিকে তাকায় সে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে বাইরে। বারান্দায় আলোর শাড়িটা মেলে দেয়া ছিল। শুকনো শাড়িটা এভাবে ভিজে যাবে দেখে সামিন এদিক ওদিক তাকায়। ঘরে আলো নেই। ল্যাপটপ সরিয়ে রেখে সে নিজেই ঘরের বারান্দায় যায় শাড়িটা তুলে নিতে। শাড়িটা দ্রুত তুলে নিয়ে গিয়ে হঠাৎ খেয়াল করলো কিছু একটা নিচে পড়ে গিয়েছে। সামিন নিচে তাকাতেই তার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় লজ্জায়। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার ভেতরেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে তার। বোকার মতো মেয়েদের জিনিসে হাত দেয়া তার উচিত হয়নি এভাবে। কিন্তু সে কিভাবে জানবে মেয়েরা শাড়ির নিচে তাদের ব্যক্তিগত পোশাক শুকাতে দেয়? নিচে পড়ে থাকা বস্তুটার দিকে থেকে চোখ সরিয়ে শাড়িটা জায়গা মতো রেখে দেয়। যার জিনিস সে এসে নিয়ে যাবে ভিজুক শাড়িটা। সামিন শাড়িটা দড়িতে রেখে ঘুরে দাঁড়াতেই দেখে বারান্দায় দরজার কাছে দাঁড়িয়ে আলো তার দিকে তাকিয়ে আছে। তার চোখে মুখে ক্ষোভ। সামিন একটা ঢোক গিলে ফেলে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে এক্ষুনি যুদ্ধ লেগে যাবে। হয়েছে তাইও। খুঁড়িয়ে খুঁড়িয়ে আলো এসে তার জিনিসপত্র তুলে নিয়ে সামিনের দিকে তাকিয়ে চেঁচিয়ে ওঠে, অসভ্য, অভদ্র, জঘন্য, ফালতু লোক! কোনো সাহসে আপনি আমার পোশাকে হাত দিয়েছেন? ন্যূনতম কমন সেন্স নেই? সামিনের লজ্জার সীমা রইল না। কেন যে সে আগ বাড়িয়ে শাড়িটা তুলতে এলো? সে আলোকে সরি বলতে যাবে তার আগেই আলো তার দিকে এগিয়ে এসে তার বুকে এলোপাথারি কিলঘুষি মেরে চেঁচাতে থাকে, অসভ্য লোক! কোন সাহসে আমার জিনিসে হাত দিয়েছেন? জঘন্য লোক কোথাকার, ফালতু লোক! সামিন আলোর দিকে তাকিয়ে আছে। ভীষণ ক্ষেপে গিয়েছে মেয়েটা। সে নরম গলায় বলে, মারছো কেন আমাকে আলো? আমি বুঝতে পারিনি, দেখছিলাম তোমার শাড়িটা ভিজে যাচ্ছে তাই। আলো সামিনের কোনো কথা শোনে না। এক ধাক্কা দিয়ে সে নিজের পোশাক নিয়ে ঘরের ভেতর চলে যায়। রাগে তার গা কাঁপছে। সামিন বোকার মতো এদিক ওদিক তাকিয়ে চেঁচিয়ে বলে ওঠে, আমার দোষটা কোথায়? আলো তার পোশাক আলমারিতে তুলে রেখে ঘর থেকে বের হয়ে যায়। সামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, হাহ, যুগে যুগে ভদ্রলোকেরাই দোষের ভাগীদার হয়েছে, এটা আবারও প্রমাণিত। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে ফুয়াদের নাম্বার দেখে ফোনটা রিসিভ করে কানে ধরে। ফুয়াদ বলে, একবার বটতলা আসবি, আনতে দিতাম। কি করছিস তুই? বউয়ের হাতে মার খেলাম। মানে? মানে এতদিন সব কিছু গালাগাল পর্যন্ত ছিল, আজ গায়ে হাত তুললো। উপকার করতে গিয়ে আজ এত বড় একটা বাঁশ খেয়েছি। ইলহামকে দেখে দরজা থেকে জুই সরে দাঁড়ায়। ইলহাম ক্লান্ত ভঙ্গিতে ভেতরে ঢোকে। তার মাথাটা ভীষণ ধরেছে। সোজা গিয়ে জুইয়ের বিছানায় উপর হয়ে শুয়ে পড়ে সে। জুই দরজা বন্ধ করে ইলহামের দিকে এগিয়ে গিয়ে বলে, গিয়ে আবার ফিরে এলে যে? কি হয়েছে বাড়িতে? তোমার ভাই কেন ডেকেছিল? বাড়ি থেকে লাথি মেরে বের করতে ডেকেছিল। নিচু স্বরে বলে ওঠে ইলহাম। জুই বিছানার এক পাশে বসে চাপা স্বরে চেঁচিয়ে উঠে বলে, হোয়াট? বের করে দিয়েছে বাড়ি থেকে। জুইয়ের মুখে হাসি ফোটে। সে নিজের খুশি প্রকাশ না করে বলে, দিক যেও না আরও বাড়িতে। তোমার সম্পত্তি তুমি বুঝে নিয়ে ওদের সাথে সম্পর্ক শেষ করে দাও। ইলহাম চিত হয়ে শুয়ে জুইয়ের দিকে তাকিয়ে বলে, সম্পত্তি কিচ্ছু পাবো না আমি, ভাইয়া সাফ সাফ জানিয়ে দিয়েছে। জুই যেন আকাশ থেকে পড়ল। হতবাক হয়ে বলল, মানেটা কি? ইলহাম জুইয়ের কথায় উত্তর না দিয়ে কণ্ঠে একরাশ হতাশা নিয়ে উঠে, ইহানের জন্য কষ্ট হচ্ছে খুব, ওর কথা খুব মনে পড়ছে। রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন যাবো কি যাবো না ভাবছে। জুই প্রচন্ড বিরক্ত হয়ে যায়। সে তার বিরক্তির প্রকাশ না করে বলে, এখন তোমাকে বলেছে সম্পত্তি দেবে না আর তুমি মেনে নিলে? অদ্ভুত। ইলহাম উঠে বসে। জুইয়ের দিকে তাকিয়ে বিরক্ত ভঙ্গিতে বলে, আমি আমার ছেলেটার জন্য কষ্ট পাচ্ছি আর তুমি সম্পত্তি নিয়ে পড়ে আছো? আচ্ছা একটা কথা বলো তো জুই, আমাকে নাকি আমার সম্পত্তিকে
কোনটাকে তুমি বেশি প্রায়োরিটি দাও? জুই থতমত খেয়ে বলে। অবশ্যই তোমাকে, আমি তো তোমার ভালোর জন্য বলছিলাম। আমাকে যদি প্রায়োরিটি দিতে তাহলে আমার সন্তানকেও প্রায়োরিটি দিতে। তোমার কণ্ঠে সবসময় ইহানের জন্য তুচ্ছ তাচ্ছিল্য দেখি। এসব আমি বরদাস্ত করবো না জুই। জুই নরম সুরে বলে। তুমি ভুল ভাবছো ইলহাম, আই এম সরি। ইলহাম বলে। ঠিক আছে, আমার মাথাটা বেশ ব্যথা করছে। চুলগুলো একটু টেনে দাও, মাথার কপালটা একটু ম্যাসাজ করে দাও। জুই একবার নিজের হাতের দিকে তাকিয়ে ইলহামের দিকে তাকিয়ে আহ্লাদি গলায় বলে। আমি এইমাত্র নেল পলিশ লাগিয়েছি। ইলহাম, তোমাকে ওষুধ এনে দেই মাথা ব্যথার? ইলহাম জুইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে। কিছু লাগবে না, তুমি আমার সামনে থেকে যাও। বড় বাবা। ইহানের ডাকে সামিন পিছু ফিরে তাকায়। ইহান তার কাছে এগিয়ে আসে। সামিন ইহানকে কোলে তুলে নিয়ে বলে। কি হয়েছে বাবা? বাবা কখন আসবে বড় বাবা? বাবাকে কেন বের করে দিলে বাড়ি থেকে? সামিন কিছুক্ষণ ইহানের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে। তুমি যখন কোনো দুষ্টামি করো তখন তোমার টিচার তোমাকে কিছু সময়ের জন্য ক্লাসরুমের বাইরে দাঁড় করিয়ে রাখে না? ইহান মাথা নাড়ায়। সামিন বলে। তোর বাবা একটু দুষ্টামি করেছি, তাই তাকে একটুখানি শাস্তি দিয়েছি। বাবা কি দুষ্টুমি করেছে? কারো পেন দিয়ে দিয়েছে? সামিন মাসুম বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। সে কি উত্তর দেবে? ঈশিতা এসে দাঁড়ায় সেখানে। ইহানকে বলে। চলো আমাদের ঘরে চলো, আমার কাছে ঘুমাবে আজ। আমি মাম্মার কাছে ঘুমাবো। সামিন ইহানের গালে হাত রেখে বলে। মাম্মা অসুস্থ শোনা, তুমি ফুপির সাথে যাও প্লিজ। ঘরে ঢুকে একটা দৃশ্য দেখে সামিন থমকে যায়। আলো জায়নামাজে বসে আছে। সামিন দাঁড়িয়ে থাকে। সামনে যে দৃশ্যটি সে দেখেছে এটা সম্ভবত তার দেখা সবচেয়ে সুন্দর এবং চক্ষু শীতল করা একটা দৃশ্য। মাকেও সে এভাবে জায়নামাজে বসে থাকতে দেখত। মায়ের চুরি পরা হাতে যে মেয়েটি মোনাজাত ধরে আছে তার হাত দুটো অবিকল সামিনের মায়ের মতো গোলগাল। মনে হচ্ছে সামিনের মা হোসনে আরা শান্তির মোনাজাত ধরে বসে আছে। মাথায় তার লম্বা একটা ঘোমটা। দীর্ঘ সময় সামিন আলোকে দেখতে থাকে। নামাজ শেষ হলে আলো জায়নামাজ থেকে উঠে দাঁড়িয়ে জায়নামাজ ভাঁজ করে ঘুরে দাঁড়াতেই দেখে সামিন তার দিকে তাকিয়ে আছে। এতক্ষণ ধরে কি বলছিলে মোনাজাতে আসিয়া? এই ফেরাউনের মৃত্যু কামনা করছিলে? আলো কয়েক মুহূর্ত সামিনের দিকে তাকিয়ে জায়নামাজ তুলে রাখতে যায়। সামিন হাত বাড়িয়ে আলোর পথ আটকে দেয়। আলোর দিকে তাকিয়ে বলে। বলো না কি বলছিলে মোনাজাতে? ভাইয়া আসবো? ঋতু দরজার বাইরে দাঁড়িয়ে আছে। সামিন ঋতুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নরম গলায় বলে। এসো। ঋতু ধীর পায়ে হেঁটে ভেতরে ঢোকে। সামিন ঋতুকে বলে। ডাক্তার ডাকতে হবে তোমার জন্য? ঋতু মাথা নাড়ায়। সামিন বলে। ঠিক আছে, বসো এখানে। বলো কেন এসেছো? ঋতু একটা চেয়ারে বসে মাথা নিচু করে রেখেছে। সামিন বলে। বলো কেন এসেছো, কি হয়েছে ঋতু? ঋতু কাপা কাপা গলায় বলে ওঠে। ওনাকে বাড়িতে আনুন ভাইয়া। সামিন ঋতুর দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে। না। ঋতু আমতা আমতা করে বলে। এভাবে তো ভাইয়া কোনো সমাধান হয় না, তাই না? আলো বলে ওঠে। এই যে মির্জাবাড়ির লক্ষ্মী মেজ বৌমা, তোমাকে আল্লাহ তাআলা কি দিয়ে গড়েছে একটু বলবে? ঋতু আলোর দিকে এক পলক তাকিয়ে মাথা নিচু করে বলে। এভাবে কি আমার প্রতি ওনার ভালোবাসা জন্মে যাবে ভাইয়া? আপনি ওনাকে ডেকে আনুন। আমার ওনার প্রতি কোনো অভিযোগ নেই। সামিন ঋতুর মুখের দিকে তাকিয়ে আছে। ঋতু বলতে থাকে। বাচ্চাটা জন্মালে আমি আপনাদের বাড়ির বংশধরকে আপনাদের হাতে তুলে দিয়ে চলে যাব। আপনার ভাই স্বামী হিসেবে যেমন হোক না কেন, সে বাবা হিসাবে অনন্য। তার প্রতি আমার কোনো রাগ নেই। বাজে না বকে যাও ঋতু, তুমি বিশ্রাম নাও। ভাইয়া এতটা বাধ্য থেকেও তার মনে জায়গা করে নিতে পারিনি, তার মানে আমি সত্যি অযোগ্য। ওনাকে আপনি বাড়িতে ডাকুন। আমি বাচ্চা জন্মালে চলে যাব। তারপর উনি ওনার বাচ্চাদের নিয়ে পছন্দের নারীর সাথে সুখে থাকুক। সামিন ঋতুর দিকে তাকিয়ে বলে।
খুব স্বামীর ঘর ছাড়ার কথা বলছো যে? এইসব নিজের বড় যার বুদ্ধিতে করছো নাকি? তোমার বুদ্ধি করে চলে যাচ্ছে সবাই। আলো সামিনের দিকে তাকায়। সামিন আলোকে শুনিয়ে শুনিয়ে ঋতুকে বলে, স্বামীর ঘর ছাড়াও কোনো সমাধান না। স্বামী স্ত্রীর সম্পর্ক জন্ম জন্মান্তরের সম্পর্ক। স্বামী খারাপ হলে তাকে শুধরে নিতে হয়, নয়তো নারী কেন বলা হয়েছে তোমাদের বলো? আলোর ইচ্ছে করছে সামিনকে কঠিন কিছু কথা শুনিয়ে দিতে, কিন্তু সে চুপ থাকে। ঋতু সামিনকে বলে, কিভাবে শোধরাবে ভাইয়া? শোধরানোর হলে তো ইহানের জন্মের পরই শুধরে যেত। সামিন ঋতুর মাথায় হাত রেখে নরম গলায় বলে, তুমি এই বাড়িতে আসার পর থেকে আমি জেনেছি আমার একটা বোন না, দুটো বোন। বোনের মতো সবসময় খেয়াল রেখেছো আমার উপর ভরসা রাখো। আমি ওর বোনের সংসার এভাবে শেষ হতে দেব না। ওকে নাকানে চোবানে খাইয়ে তবে এই বাড়িতে আনবো। একটু ভুগতে দাও, তোমার গুরুত্ব বুঝতে দাও, আর ওই মেয়েরও ব্যবস্থা আমি করব। ভরসা করো তো আমায়, হ্যাঁ? করো না? ঋতু মাথা নাড়ায়। সামিন বলে, গিয়ে রেস্ট নাও, যাও। ঋতু চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। আলো ঋতু আর সামিনকে দেখে। ঋতুর প্রতি সামিনের আঘাত সহানুভূতিতে সে বিচার করতে পারছে না। কখনো মনে হচ্ছে সামিন হয়তো এমনই। আবার হুট করে মনে পড়ে গেল ঋতু তার বংশের বংশধর জন্ম দিয়েছে। শুধুমাত্র এই একটা কারণে ঋতুর প্রতি এতটা নরম ভাব দেখাচ্ছে সে। নয়তো ওই লোকটা তো সামিন ইয়াসার, একটা পিশাচ। ঋতু চলে যেতেই সামিন ঘুরে আলোর দিকে তাকায়। আলো চোখ সরিয়ে নিয়ে বিছানায় ঘুমানোর প্রস্তুতি নেয়। বিছানা থেকে একটা বালিশ তুলে নিয়ে ডিভানে রেখে আলোর দিকে তাকিয়ে বলে, মশারি টাঙিয়ে নাও, খুব মশা পড়ছে, আশেপাশে সর্বত্র ডেঙ্গু। আলো এক পলক সামিনের দিকে তাকিয়ে কপাল কুঁচকে বলে ওঠে, শহরের মেয়র শহরে মশা নিধনের ঔষধ দেওয়ার ব্যবস্থা না করে গুন্ডামি করে বেড়ায়। অমুককে উচিত শিক্ষা দেয়, তমুকের থেকে প্রতিশোধ তুলে অমুকের মেয়েকে তুলে এনে বিয়ে করে তমুকের জমি দখল করে বেড়ালো। শহরের ডেঙ্গুর প্রকোপ তো বাড়বেই। সামিন আলোর দিকে তাকিয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, মেয়র তার সব দায়িত্ব পালন করছেন, তারপরও জনগণ সচেতন থাকা জরুরি। মশারি না টাঙিয়ে সবটা মেয়রের ভরসায় ফেলে রাখলে তো চলবে না। মেয়রকে বাড়ি বাড়ি গিয়ে জনগণের মশারি টাঙিয়ে দিয়ে আসবে এখন। আলো চুপ করে থাকে। সামিন আলমারি থেকে মশারি বের করে সেটা টাঙিয়ে দিতে যায়। আলো সামিনের সামনে দাঁড়িয়ে বলে, প্রয়োজন নেই, নিয়ে যান এটা এখান থেকে, আমি মশারির ভেতরে ঘুমাতে পারি না। সামিন আলোর কথা না শুনে মশারি টাঙাতে থাকে। আলো সামিনের হাত থেকে মশারিটা টেনে নিয়ে নেয়, চেঁচিয়ে বলে, বললাম না প্রয়োজন নেই। সামিন আলোর দিকে তাকিয়ে মশারি টেনে নেয়। আলো তেজ দেখিয়ে নিজের দিকে টানতে থাকে। এক পর্যায়ে সামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, শক্তি দেখাচ্ছ? একটা তুলে আছাড় মারবো না, অবাধ্য মেয়ে। এত যত্নবান স্বামী হবার নাটক করে আপনার প্রতি আমার অনুভূতি বদলাতে চান? আমি ঋতুর মতো মেয়ে নই ইয়াসার মির্জা, কাজ হবে না। সামিন কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে টেবিলের ড্রয়ার থেকে একটা কাঁচি নিয়ে এসে মশারিটাকে টুকরো টুকরো করে কেটে ফেলে। আলো দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে, তারপর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সামিন উঠে দাঁড়িয়ে গিয়ে ডিভানের উপর হয়ে শুয়ে পড়ে। রাগে তার কপালে দুপাশের রগ দপদপ করছে, মাথা ছিঁড়ে যাচ্ছে। ইলহামের জ্বর এসে গিয়েছে। বিকেল থেকে যখন মাথা ব্যথা করছিল তখনই সে টের পেয়েছে জ্বর আসতে চলেছে। শরীরে সর্বত্র যন্ত্রণা করছে, একটু স্বস্তি পাচ্ছে না সে। ইহানের সাথে কথা বলতে বেশ কয়েকবার ফোন করেছিল ঈশিতার কাছে। ঈশিতা ফোন ধরেনি, বাড়ির কেউই ফোন ধরবে না সে জানে। বাধ্য হয়ে পোনা চাচার নাম্বারে ফোন করে জেনে নিয়েছে ইহানের খবর। ঋতুর খবরও জানতে চেয়েছিল। কেন জানতে চেয়েছিল তা ইলহাম বুঝতে পারছে না। ঋতুর পেটে তার সন্তান শুধুমাত্র সেই জন্যই কি? ইলহাম সেদিনের কথা মনে করতে থাকে। বাবা মা জোর করে একটা গ্রামের সদ্য ক্লাস 10-এ পড়ুয়া মেয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। মা বাবার ধারণা ছিল সুন্দরী নামাজি অল্প বয়সী বউ পেলে বখাটে
বকে যাওয়া ইলহাম শুধরে যাবে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি, বরং একটা প্রাণবন্ত ফুটফুটে ফুলের কালশিটে পড়েছে তার মতো অমানুষের হাতে পড়ে। বিয়ের প্রথম দিন থেকে মাগনা গৃহপরিচালিকা এবং যৌন দাসী হিসেবে ট্রিট করে এসেছে মেয়েটিকে। কখনো উঁচু গলায় কথা বলে প্রতিবাদ পর্যন্ত করেনি মেয়েটি। পেটে ইলহামের দুটো সন্তান ধরেও ফিরে যেতে হবে খালি হাতে। মাঝখানে স্বামীর ভালোবাসা কি সেটাও কখনো বুঝবে না। কিছুক্ষণ এসব কথা ভেবে ইলহাম চোখ বন্ধ করে ফেলে। জ্বরের তীব্রতা বাড়ছে। ইলহাম খেয়াল করছে অসুখ বিসুখ হলেই সে ভীষণ অপরাধ বোধে ভুগতে থাকে। সুস্থ থাকলে অমানুষ হয়ে থাকে। কষ্ট দেয় একটা ফুলকে। জ্বরের ঘোরে বিড়বিড় করে বলে ওঠে, জ্বর থাকুক, আজীবন থাকুক। মাথা ঘুরিয়ে এসে তার পাশে ঘুমিয়ে থাকা জুইকে দেখে। একটা গভীর নিঃশ্বাস ফেলে মৃদু স্বরে ডেকে ওঠে। জুই, ঘুমের মধ্যে হু বলে সাড়া দেয়। ইলহাম বলে, জ্বরটা একটু মেপে দেখবে? জুই উঠে বসে। চোখ ডলতে ডলতে উঠে গিয়ে থার্মোমিটার নিয়ে এসে ইলহামের কপাল ধরে। জ্বর 102। ইলহাম কিছুক্ষণ জুইয়ের দিকে তাকিয়ে থেকে বলে, আমি বাড়িতে যেতে চাই, এক্ষুনি, এই মুহূর্তে। গাড়ি থামিয়ে ইলহাম নেমে পড়ে। সে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবে। রিয়াজ গেট বন্ধ করে ছুটে এসে বলে। ইলহাম নিষেধ করে। কলিং বেল টিপে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে। সিতারা এসে দরজা খুলে দেয়। রাত 3টার সময় ইলহামকে দেখে সিতারা অবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ইলহাম তাকে পাশ কাটিয়ে টলতে টলতে সিঁড়ি দিয়ে যায়। ফুলির মা এসে সিতারাকে ফিসফিসিয়ে বলে, কি জানি। দরজায় ঠক ঠক আওয়াজ হয়। ঋতু ভাবলো ঈশিতা হয়তো ইহানকে দিতে এসেছে। অসুস্থ শরীর নিয়ে বিছানা থেকে নেমে গিয়ে দরজার সিটকিনি খুলে দেয়। দরজা খুলে সে অবাক হয়ে তাকিয়ে থাকে। ইলহাম লাল দুটো চোখ নিয়ে ঋতুর দিকে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত ঋতু নিজের স্বামীর দিকে তাকিয়ে থেকে তার কপালে হাত ছোঁয়ায়। ইলহাম তার স্ত্রীকে দেখতে থাকে। খুবই নিচু স্বরে ঋতু বলে ওঠে, আপনার গায়ে তো বেশ জ্বর। হুম। বলে ধীর পায়ে হেঁটে বিছানার দিকে যায়। তারপর ধপ করে বিছানার উপর হয়ে শুয়ে পড়ে। ঋতু এগিয়ে গিয়ে বলে, ওষুধ খেয়েছেন? গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। ইলহাম কোনো উত্তর দেয় না। থার্মোমিটার দিয়ে জ্বর মেপে দেখে 103-এর একটু উপরে। এখনই জ্বর নামানোর প্রয়োজন। ঋতু প্রায় ছুটে ঘর থেকে বের হয়ে দাঁড়িয়ে পড়ে। সামিনকে ডাকা যাবে না, ভাইয়া যদি ইলহামকে দেখে রেগে যায়। ঋতু নিজে একটা বালতিতে পানি এনে ইলহামের মাথায় জলপট্টি দিতে থাকে। ইলহাম চোখ পিটপিট করে ঋতুর দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, দিও না, এসব প্রয়োজন নেই। ঋতু ইলহামের কোনো কথার জবাব না দিয়ে চুপচাপ নিজের কাজ করতে থাকে। কিছুক্ষণ পরে ঋতু বলে ওঠে, আপনার প্রেমিকা কেন করে না এসব? সে তো আর আমাকে বিয়ে করে আমার বাচ্চা পেটে ধরে আটকে যায়নি তোমার মতো বেহায়া নয়। ঋতু ইলহামের দিকে তাকায়। ইলহাম নিচু স্বরে বলে, ইহান কোথায়? ঋতু বিছানা থেকে নামতে নামতে বলে, আপুর ঘরে, আমি নিয়ে আসছি। ইলহাম ঋতুর হাত টেনে ধরে। ঋতু বসে পড়ে। ইলহামের দিকে তাকাতেই ইলহাম বলে, দরকার নেই, তুমি দরজা বন্ধ করে এসো, আমি ঘুমাবো। ধীরে ধীরে নেমে ঋতু দরজা বন্ধ করে ইলহামের পাশে গিয়ে বসে। ইলহাম কাঁপা কাঁপা একটা হাত ঋতুর দিকে এগিয়ে দিয়ে তার পেটে হাত রাখে। ঋতু চমকে উঠে তাকায় তার স্বামীর দিকে। ইলহাম নরম গলায় বলে, আমি এই বাচ্চাটা চাই। জানি আপনি শুধু আমাকেই চান না। ঠান্ডা গলায় বলে ঋতু। তার কণ্ঠে না ছিল কোনো ক্ষোভ, না ছিল কোনো হতাশা। ইলহাম কিছু না বলে একটা ম্লান হাসি হেসে দেয়। তারপর দু চোখ বন্ধ করে শুয়ে থাকে চুপচাপ। ফ্রেশ হয়ে নিচে নামতেই ফুলির মায়ের কাছে ইলহামের বাড়িতে আসার খবর পেয়ে ক্ষেপে যায় সামিন। রেগে মেগে দোতলায় চলে গিয়ে দরজা ধাক্কাতে থাকে। কিছুক্ষণ পরে ঋতু দরজা খুলে দিয়ে সামিনের দিকে তাকিয়ে থাকে। সামিন বিছানায় শুয়ে থাকা
ইলহামকে একবার দেখে ঋতুকে ধমক দিয়ে বলে, কেন ঢুকতে দিলে ওকে ঘরে? তোমাকে নিষেধ করেছিলাম না? পাঞ্জাবির হাতা গুটিয়ে ঘরের মধ্যে ঢুকতে ঢুকতে বলে। নেশা করেছে নাকি বেয়াদবটা? ঋতু সামিনের হাত টেনে ধরে। সামিন ঋতুর দিকে তাকায়। ঋতু বলে, ওনার গায়ে খুব জ্বর ভাইয়া, সারা ছটফট করেছে জ্বরে, এইমাত্র ঘুমিয়েছে, দয়া করে কিছু বলবেন না। দুপুর নাগাদ ইলহামকে হসপিটালে অ্যাডমিট করা হয়। জ্বরে অচেতন হয়ে গিয়েছিল সে। ঋতু এবং ঈশিতা তার সাথে হসপিটালে আছে। বিকেলের দিকে টেস্টে ধরা পড়ে ইলহামের ডেঙ্গু পজিটিভ। তাকে স্পেশাল কেয়ার ইউনিটে শিফট করা হয়। অবস্থা খুবই গুরুতর। বাড়িতে এসে সামিন পুরো বাড়ির অস্বাভাবিক নিস্তব্ধতা খেয়াল করে। ফুলির মা এবং সিতারাকে ডাকতে থাকে সে। কেউ কোনো সাড়া দেয় না। দোতলা থেকে ইসমাম নেমে আসে। সামিন ইসমামের দিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছিস? হসপিটালে। আমি গিয়ে ঈশিতা আর ভাবিকে পাঠিয়ে দেব। ভাবিও তো অসুস্থ। ফুলির মা আর সিতারা কোথায়? ফুলির বাবা অসুস্থ, তাই ফুলির মা চলে গেছে। সীতারা নিজেই অসুস্থ, আমি দুজনকে ছুটি দিয়েছি। সামিন চিন্তিত ভঙ্গিতে বলে, কি একটা মুশকিল হয়ে গেল। ইহানকে কে সামলাবে? বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই। কেন, তোমার বউ? ঠান্ডা গলায় বলে ইসমাম। সামিন ম্লান হেসে বলে, তাহলে তো হতোই। ইসমাম বলে, ইহানকে তোমার থেকে ভালো কেউ সামলাতে পারবে না ভাইয়া। ওকে তুমি দেখো, আমি যাচ্ছি। অসুবিধে হলে ফোন দেব। ইসমাম চলে যায়। সামিন ধীর পায়ে হেঁটে ইমতিয়াজ মির্জার ঘরের কাছে দাঁড়িয়ে পড়ে। ঘরের ভেতরে ইমতিয়াজ মির্জা ইহানকে বই পড়তে বলে শোনাচ্ছে। সামিন তাদের বিরক্ত না করে নিজের ঘরে চলে আসে। দরজায় নব ঘোরার শব্দে হতেই আলো নড়ে চড়ে বসে। সে একটা বই পড়ছিল। সামিন ঘরে ঢুকে ফ্রেশ হয়ে আলোর সামনে গিয়ে দাঁড়ায়। আলোর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলে, এটা নাও। আলো কপাল কুঁচকে প্যাকেটটার দিকে তাকিয়ে বলে, কি এটা? তোমার জন্য একটা ফোন। বাবা মায়ের সাথে কথা বলবে। আর মাত্র 19 দিন আছি এই বাড়িতে। 19 দিনের জন্য কোনো ফোনের দরকার নেই আমার। সামিন আলোর দিকে শীতল দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। হঠাৎ করে প্রচন্ড রাগ হচ্ছে আলোর উপরে। অদ্ভুতর একটা সীমা থাকে। এই মেয়েটার দিনকে দিন সেটা ক্রস করে ফেলেছে। এত ক্ষমা চাইবার পরেও একটু নরম হবার নাম নেই। সামিন ফোনটা বিছানার উপর ফেলে রেখে আলোকে হতবাক করে দিয়ে আলোর হাত ধরে বলে, চলো। আলো বলে, কোথায়? আগামী 19 দিন তুমি আমার বউ। তো আগামী 19 দিন তুমি আমার সংসার সামলাবে। মানে? হতভম্ব হয়ে যায় আলো। সামিন দাঁতে দাঁত চেপে বলে, রান্না করবে? চলো রান্নাঘরে চলো। আলো অবাক চোখে সামিনকে দেখছে। সামিন আলোকে টানতে টানতে নিচতলার রান্নাঘরে নিয়ে আসে। আলো অবাক চোখে শুধু সামিনকেই দেখছে। সামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ফ্রিজে মাছ, মাংস, সবজি সব আছে। এমন কোনো রন্ধন সামগ্রী নেই যেটা এই রান্নাঘরে পাবে না। খুঁজে খুঁজে বের করে রান্না করবে। ইহানের জন্য সবজি দিয়ে খিচুড়ি, মুরগির মাংস, আমার বাবার জন্য অল্প মশলাপাতি দিয়ে এক একটা সবজি, তোমার এবং আমার জন্য দুজনের জন্য সাদা ভাত এবং যে কোনো একটা মাছ। আলো সামিনের দিকে তাকিয়ে আছে। সামিন আলোর দিকে খানিকটা ঝুঁকে বলে, তোমার হাতে সময় 3.5 ঘন্টা, প্রচুর সময়। কাজে লেগে পড়ো। আর হ্যাঁ, যদি আজ এসব করতে না পারো তাহলে 19 দিন পর আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভুলে যাও। এমনভাবে এই বাড়িতে আটকে রাখবো, কখনো যেতে পারবে না আমাকে ছেড়ে। সামিনের কণ্ঠে কিছু একটা ছিল। আলো ঘাবড়ে যায়। সামিন আলোর চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায় নিজের ঘরে। আলো থম মেরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। একবার চুলা একবার ফ্রিজের দিকে তাকায়। তার মাথা ঘুরছে। ঘরে ঢুকে দেয়ালের হাত দিয়ে চাপড় মেরে বিছানার উপর গিয়ে বসে পড়ে সে। ধীরে ধীরে নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করে চুপচাপ বসে থাকে। দীর্ঘ সময় পরে তার আলোর জন্য খারাপ লাগতে শুরু করে। এমন ব্যবহার করাটা উচিত হয়নি। মেয়েটা এমনিতেই পায়ে চোট, কিন্তু কেন আলো এখনো এমন করছে?
এতটাই ঘৃণ্য নাকি সামিন? একটু নরম কেন হচ্ছে না? ফুয়াদের ফোন আসে, রিসিভ করবে না ভেবে আবার রিসিভ করে। ফুয়াদ ওপাশ থেকে বলে ওঠে, ইলহামের কি অবস্থা? স্পেশাল কেয়ার ইউনিটে শিফট করা হয়েছে। আচ্ছা আমি যাচ্ছি, তুই কি করছিস? সামিন কিছুক্ষণ চুপ করে থেকে এইমাত্র ঘটে যাওয়া ঘটনা বিস্তারিত বলতে থাকে। ফুয়াদ সবটা শুনে বলে, আমি জানতাম তুই সামিন ইয়াসার মির্জা, তোর ধৈর্য হবে না। নারীর মন পেতে সাধনা করবি তুই, তাহলে তো হলোই। তুই এইমাত্র যেটা করলি তাতে ওর মনে তোর জন্য অনুভূতি পরিবর্তন হওয়া তো দূরে থাক, তোর প্রতি রাগ আরো বাড়িয়ে দিয়েছিস। এখন গিয়ে সরি বলে নিয়ে আয়, যা। সামিন ফোন কেটে কিছুক্ষণ থম মেরে বসে থাকে, তারপর উঠে নিচে চলে যায়। আলো বিরস মুখে খুন্তি নেড়ে পাতিলে মশলা কষাতে থাকে। মনে মনে সব ধরনের গালাগাল রয়েছে সব সামিনকে দিচ্ছে সে। মশলা কষানো হয়ে গেলে একটা প্যাকেট হাতে তুলে নেয়। কি মেশাচ্ছ ওটা? সামিন পেছন থেকে বলে, তার দৃষ্টি আলোর হাতের দিকে। আলো ঘুরে দাঁড়িয়ে সামিনের দিকে তাকায়, তারপর হাতে প্যাকেটের দিকে তাকায়। সামিন বলে, কি মেশাচ্ছিলে? বিষ জাতীয় কিছু? আলো থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে থাকে। সামিন আলোর দিকে এগিয়ে এসে বলে, মানুষ যদি গরু ছাগলের সাথে বসবাস করে দীর্ঘদিন, তাহলে তাদের প্রতি মায়া জন্মে মানুষের। আমার প্রতি তোমার জন্মানো না, এখন বিষ খাইয়ে মারতে চাইছো আমাকে? এই যুগের রাছিয়াগুলো এত নিষ্ঠুর কেন বলো তো? আলো চোখ তুলে সামিনের চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, টেস্টিং সল্ট, তরকারির স্বাদ বাড়াতে দিচ্ছিলাম। আমার রান্নার হাত বাজে, খেতে পারতেন না কেউ। সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে উচ্চ শব্দে গা দুলিয়ে হাসতে থাকে। দীর্ঘ সময় পরে হাসি থামিয়ে বলে, আই নো ওটা কি, তোমাকে ভরকে দিতে মজা করছিলাম। তুমি ঘরে যাও, যাও এক্ষুনি। ফ্রিজে সব রান্না করা আছে, গরম করে নিলেই হয়ে যাবে। ট্রিটমেন্ট চলছে ইলহামের। ঋতু, ঈশিতা, সামিন, ইসমাম পালা করে গিয়ে হসপিটালে থেকেছে। অবস্থা কিছুটা উন্নতি হয়েছে। এক সপ্তাহ পরে ইলহাম পুরোপুরি সুস্থ হয়ে গেলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। সবকিছু আগের মতোই স্বাভাবিক। ইলহাম সামিনের মুখোমুখি হয়নি। সামিনও জুয়ের বিষয়ে ইলহামের সাথে কোনো কথা বলেনি। সে অপেক্ষা করছে ইলহামের সুস্থতার জন্য। এর একটা হেনস্থা সে অবশ্যই করেই ছাড়বে। একটা গ্লাসে খানিকটা ফলের রস নিয়ে ঋতু ঘরে ঢোকে। ইলহাম বিছানায় আধশোয়া হয়ে বসেছিল। ঋতু বিছানার একপাশে বসে হাতের গ্লাসটা ইলহামের দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা খেয়ে নিন। ইলহাম এক পলক ঋতুর হাতের গ্লাসটার দিকে তাকিয়ে মৃদুস্বরে বলে ওঠে, আমার থেকে এটা তোমার বেশি প্রয়োজন, তুমি খেয়ে নাও, তারপর আমার জন্য নিয়ে আসো। ঋতু নাছর বান্দামি, সে গ্লাসটা বাড়িয়ে ধরে রেখেছে। ইলহাম হাসি দিয়ে গ্লাসটা নিয়ে অর্ধেকটা খেয়ে গ্লাসটা ঋতুর দিকে দিয়ে বলে, তুমি খেয়ে নাও বাকিটা। ঋতু মাথা নাড়ায়। ইলহাম বলে, কেন? আমার উচ্ছিষ্ট খেতে তো আগে অসুবিধা হয়নি, এখন খেতে চাইছো না কেন? খুব আত্মসম্মান হয়েছে, বড় বাবির মতো হতে চাইছো? ঋতু ইলহামের দিকে এক পলক তাকিয়ে গ্লাসটা খালি করে রেখে দেয়। তারপর নিচু স্বরে বলে, প্রায় 10-12 দিন ধরে আপনি হসপিটালে। এরই মাঝে ওই মেয়েটার সাথে আপনার একদিনও দেখা হয়নি। আগে তো প্রতিদিন দেখা না করে থাকতে পারতেন না। আপনি চাইলে বাড়িতে ডেকে নিন মেয়েটাকে, ভাইকে আমি বুঝিয়ে বলবো। ইলহাম হেসে ফেলে, নিচু স্বরে বলে, তোমার মতো স্ত্রীর স্বপ্নই তো পুরুষরা দেখে। নিজের স্বামীর পরকীয়ার মতো জঘন্য অপরাধকে কতটা সাপোর্ট করছো? ঋতু চুপ করে থাকে। ইলহাম দুর্বল হাতে ঋতুকে টেনে আস্তে আস্তে নিজের কাছে নেয়। ঋতু পাথরের মতো হয়ে থাকে। ইলহাম ঋতুর নিচু করে রাখা মাথার দিকে তাকিয়ে বলে, আমাকে ঘৃণা করো, রাগ দেখাও, কাঁদো, এমন পাথরের মতো হয়ে থেকো না। এসব আমাকে কষ্ট দেয় ঋতু। ঋতুর ঠোঁট কাঁপছে, নিজেকে ধাতস্থ করে বলে ওঠে, ভাইয়েরা বিয়ে করে যার যার সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। বাবা জমি জমা চাষ করে খায়, মা বাড়িতে অসুস্থ, তাকে সপ্তাহে হাজার হাজার টাকার ওষুধ খাওয়াতে হয়।
আমাকে ছেলেরা রাস্তাঘাটে উত্ত্যক্ত করতো দেখে বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ বাড়িতে আপনাদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হলো। বাবা তো হাতে আকাশের চাঁদ পেয়ে গেল। এমপি পুত্র, ছেলে দেখতে শুনতে ভালো, বাবাকে মোটা অঙ্কের টাকাও দেওয়া হবে। নিজের ইচ্ছে না থাকলেও বাড়ির পরিস্থিতি দেখে চুপ করে থাকি। বিয়ের ঠিক আগে জানতে পারি ছেলের স্বভাব চরিত্র ভালো না, তার নামে মামলা আছে। পিছিয়ে যেতেই পারতাম। হঠাৎ মা আরো অসুস্থ হয়ে পড়ে। বাবা এসে আমার হাত ধরে খুব কাঁদলেন। আমি বাধ্য মেয়ের মতো কবুল বললাম। বিয়ের প্রথম রাত থেকে আমার জীবনের একটা যন্ত্রণাময় অধ্যায় শুরু হলো। স্বামী হিসেবে আমি কখনো স্বামীকে পাইনি। পেয়েছি একজন ধর্ষক, একজন প্রভু, একজন অত্যাচারী শাসককে। সবটা নিজের নিয়তি মেনে নিজেকে আপনার চাহিদার সাথে খাপ খাইয়ে নিয়েছিলাম। চেষ্টা করেছিলাম আপনার মন পেতে, আমার প্রতি আপনাকে একটু দায়িত্বশীল বানাতে, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এ পর্যন্ত বলে ঋতু থামে। ইলহাম তার দিকে তাকিয়ে আছে। ঋতু একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আমার প্রথম সন্তান ছেলে হয় আমি ভীষণ খুশি হয়েছি। আমার পেটে যে আছে আমি চাইবো সেও ছেলে হোক। কারণ আমার নানি বলতো বাবার কর্মফল কখনো কখনো তার মেয়েরা ভোগ করে। আপনি আমার সাথে যা যা করেছেন তা নিজের মেয়ের সাথে হতে দেখলে আপনি সহ্য করতে পারবেন না ইলহাম মির্জা, তাই আপনার ছেলেই হোক। ঋতু কথাটি বলে অঝোর ধারায় কাটতে শুরু করে দেয়। ইলহাম ঋতুকে চুপচাপ দেখতে থাকে। সে কি করবে? এই মেয়েটির মাথায় হাত বুলিয়ে দেবে, নাকি মেয়েটিকে কাছে টেনে নেবে? কিভাবে কান্না থামাবে মেয়েটির? কাঁদতে কাঁদতে ঋতুর হিচকি উঠে গিয়েছে। কিছুক্ষণ পরে শাড়ির আঁচল দিয়ে নিজের চোখ মুছে নিয়ে উঠে একটা ট্যাবলেট আর এক গ্লাস পানি নিয়ে এসে ইলহামের দিকে দিয়ে বলে, এটা খাওয়ার সময় হয়েছে। ইলহাম ঋতুর দিকে তাকিয়ে ট্যাবলেটটা নিয়ে মুখে দিয়ে পানি খেয়ে নেয়। তারপর বলে, এখনো বাসো? ঋতু চুপ করে দাঁড়িয়ে থাকে। ইলহাম ধমক দিয়ে বলে, বসো ঋতু। ঋতু ধীরে ধীরে বসে। তারপর কাঁপা কাঁপা গলায় বলে, আমার ব্যর্থতা, এত সুন্দরী হয়েও আপনাকে আমি মুগ্ধ করা তো দূরের কথা, নিজের প্রতি আপনার মনে মায়া জন্মাতেও পারেনি। এত বছর সংসার করার পরেও কত সহজে সিদ্ধান্ত নিয়ে ফেলেন আমাকে তাড়িয়ে দিবেন, অথচ আমাকে দেখেন। জানি আপনি ভালোবাসেন না, আপনি একজন অত্যাচারী, তবু আপনার সাথে তালাক হওয়ার কথা কল্পনা করলে বুকটা হুহু করে উঠছে। কিছুক্ষণ চুপ করে থেকে ভেজা দুটো চোখ তুলে ইলহামের দিকে তাকায় ঋতু। কান্না ভেজা কণ্ঠে বলে, ধর্মে তো অনুমতি আছে, আপনি চাইলে ওই মেয়েটিকে বিয়ে করে ফেলতে পারেন। আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম, তবুও আপনার দোহাই লাগে, আমাকে তাড়িয়ে দিবেন না আপনি। আমি মুখে যতই বলি বাচ্চাটা হলে চলে যাব, কিন্তু আমি নিজেকে চিনি ইহানের বাবা, আমি পারবো না এর থেকে আপনি আমাকে মেরে ফেলেন। কাঁদতে কাঁদতে ইলহামের পায়ে পড়ে যায় ঋতু। ইলহাম উঠে ঋতুকে ধরে। আজ এই মেয়েটির চোখের কান্না তার করা সমস্ত অপরাধের পরিমাণ তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ইলহাম ঋতুকে বুকে টেনে নিয়ে পিছে হাত বুলাতে বুলাতে বলে, আচ্ছা ঠিক আছে, এসব পরে দেখা যাবে। আগে তুমি ঠিক হও, যা করছো তাতে আমার বাচ্চার ক্ষতি হবে। ঠিক হও ঋতু। ঋতু কান্না থামাতে পারছে না। ইলহাম তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ঋতু কানের কাছে মুখ নিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, আমার বাচ্চা না, আমাদের বাচ্চার ক্ষতি হবে ঋতু। কান্না থামাও, এবার কান্না থামাও। খেতে খেতে সামিন এক পলক ইসমামের দিকে তাকায়। তারপর বলে, মেসেজে বললে কিছু বলতে চাস, এখন বল। খাবার টেবিলে তারা 5 জন, সামিন, আলো, ইসমাম, ঈশিতা এবং পরি। ইসমাম সামিনের কথায় মাথা তুলে তাকায় সামিনের দিকে। তারপর প্লেটে ভাত নাড়াচাড়া করতে করতে বলে, অর্গানাইজেশন থেকে ডেকেছে আমাকে, 3 মাসের জন্য যেতে হবে ভাইয়া, আমি যেতে চাচ্ছি। সামিন খাওয়া রেখে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আলো ইসমামকে দেখে। সামিন গম্ভীর কণ্ঠে বলে ওঠে, অসম্ভব, তুই গেলে আর আসবি না, তোকে আমি যেতে দিব না। ভাইয়া তুমি কি জানো তুমি বাচ্চাদের জেদ করছো?
আমি এখানে আজীবন থাকার জন্য আসিনি। জানি এসেছিলি প্রেমের টানে, আমাদের জন্য তো আসিস নেই। সেই মেয়েকে তো পেলি না, এখন তুই আমেরিকাতেও যেতে পারবি না, বাড়ির ব্যবসা দেখবি। ইসমাম রেগে যায়, কপাল কুঁচকে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। আলো মাথা নিচু করে চুপচাপ খাচ্ছে। সামিন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, যাবি কিন্তু 3 মাসের জন্য। যাওয়ার আগে বিয়ে করতে হবে, করবি? বল রাজি। ফুয়াদের কাজিন খুবই চমৎকার একটি মেয়ে। ইসমাম টেবিলে চাপড় দিয়ে বলে, বিরক্তিকর ভাইয়া, তুমি সবসময় তোমার সব সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিতে পারো না। বলেছি তো বিয়ে করবো না আমি। সামিন ভাইয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর কণ্ঠে বলে, করবি তুই বিয়ে? আমি আজই ফুয়াদের সাথে কথা বলছি। দেবদাস হয়েছিস তুই, হ্যাঁ? আলতু ফালতু মেয়েদের জন্য কষ্ট পাচ্ছিস। আলো ইসমামের দিকে তাকায়। ইসমাম এক পলক আলোকে দেখে ভাইয়েরকে বলে, আলতু ফালতু মেয়ে না ভাইয়া, এভাবে বলবে না। অসম্ভব রকমের ভালো একটি মেয়ে। আলো দ্রুত হাত ধুয়ে উঠে পড়ে। এখানে তার খুব অস্বস্তি হচ্ছে, সে চলে যায়। সামিন বলে, বেশ, মেয়েটা অসম্ভব রকমের ভালো। আমি ওর চেয়ে কয়েক গুণ ভালো মেয়ে এনে দেবো তোকে। ইসমাম দাঁতে দাঁত চেপে পানির গ্লাস আঁকড়ে ধরে বসে থাকে। ভাইয়ার সাথে রাগটা সে দেখাতে পারে না, তাই রাগটাকে হজম করার চেষ্টা আছে সে। সামিন বলে যাচ্ছে, বিয়ে করবি, তুই অবশ্যই বিয়ে করবি। প্রচন্ড জেদে হাতের মুঠে থাকা গ্লাসটা ভেঙে ফেলে। সামিন সহ সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। টপ টপ করে রক্ত ছুটছে ইসমামের হাত থেকে। সামিন কিছুক্ষণ পর চেঁচিয়ে ওঠে। ছোট ঈশিতা উঠে ইসমামের হাত ধরে পরীর দিকে তাকিয়ে বলে, শিগগিরই তোর ফার্স্ট এইড বক্সটা নিয়ে আয়। পরী উঠে চলে যায়। সামিন প্লেটে হাত ধুয়ে ধুয়ে ছুটে আসে ইসমামের কাছে। ইসমাম দাঁতে দাঁত চেপে বলে, আমি বিয়ে করব না ভাইয়া। সামিন ভীত চোখে ভাইয়ের দিকে তাকিয়ে নরম গলায় বলে, আচ্ছা বিয়ে করতে হবে না, শান্ত হ, তুই শান্ত হ। হাত ড্রেসিং করিয়ে দিতে দিতে পরী এক পলক ইসমামের দিকে তাকায়। ইসমাম অন্যদিকে মুখ ঘুরিয়ে কপাল কুঁচকে আছে। পরী বেশ অবাক হচ্ছে। এই রামগরুরের ছানাটাও প্রেম করত, তাও আবার মজনুর প্রেম। প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছে বলে আর বিয়ে করবে না বলে শপথ নিয়েছে। অদ্ভুত, পুরো ব্যাপারটায় পরীর খুব হাসি পাচ্ছে। যে মেয়েটা একে ছেড়ে দিয়েছে সে ভালো কাজ করেছে। এই লোকের সাথে বিয়ে হলে 2 দিন সংসার করতে পারত কিনা সন্দেহ। বেশ করেছে মেয়েটা। তুমি হাসছো কেন? ইসমাম পরীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। পরী থতমত খেয়ে ইসমামের দিকে তাকায়। ইসমাম গম্ভীর কণ্ঠে বলে, হাসছো কেন? তুমি একা একা? কই না তো। পরী ইসমামের হাতে ব্যান্ডেজ করে দিতে দিতে বলে, আমি স্পষ্ট দেখলাম তুমি হাসছিলে। পরী উঠে দাঁড়ায়। ইসমাম বলে, তোমার মাথায় নির্ঘাত কোনো সমস্যা আছে, আজ নিশ্চিত হলাম। পরী চুপচাপ তার ফার্স্ট এইড বক্স উঠিয়ে ঈশিতার ঘরের দিকে যায়। এই লোকটা কবে যে আমেরিকায় চলে যাবে কে জানে। ভয়ঙ্কর একটা লোক। জুয়ের নাম্বার থেকে অনবরত ফোন আসছে। ইলহাম কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ফোনটা রিসিভ করে। জুই বলতে থাকে, হ্যাঁ হ্যালো, আচ্ছা ফোন কেন ধরো না আমার? আমি অসুস্থ জুই, ফোন ধরতে দেরি হতেই পারে। দেরি বুঝলাম, বউ আছে কাছে, তো বউকে যখন ছাড়তেই পারছো না তাহলে আমায় রেখে কি লাভ? ছেড়ে দাও আমাকে, তুমি তোমার ওই হাড়হাবাতে বউ আর বাচ্চাদের নিয়ে থাকো। ইলহাম কয়েক মুহূর্ত চুপ করে থাকে। জুই বলতে থাকে, সরি, রাগ উঠে গিয়েছিল তাই বললাম। আচ্ছা তোমার ভাইয়ের সাথে সম্পত্তি নিয়ে আলোচনা করেছো? ইলহাম মৃদু স্বরে বলে, আমার সম্পত্তি তোমার কি? আমার কি মানে? কদিন পরে আমি তোমার ওয়াইফ হব, অবশ্যই আমার কিছু। কে বলছে তুমি আমার ওয়াইফ হবে? ইলহাম ঠান্ডা গলায় বলে। জুই চেঁচিয়ে ওঠে, মানে? মানে আমি বিবাহিত, আমার একটা ছেলে আছে এবং আমার স্ত্রী আবারও সন্তান সম্ভবা। ইলহাম তুমি এসব কি বলছো? কতদিনের সম্পর্ক আমাদের? ওটা সম্পর্ক নয়, অপরাধ। অপরাধ বই বেরোনো ঠিক না। ইলহাম আচ্ছা ঠিক আছে, সাফ সাফ কথা বলে চলো। আমার সব অ্যাকাউন্ট বায়া বন্ধ করে দিয়েছে। নিজের বউ বাচ্চা নিয়ে আমার তার ঘাড়ে উঠে খেতে হবে।
এমতো অবস্থায় তোমাকে যদি বিয়ে করি তোমাকেও কিন্তু আমার মতো ভাইয়ের দয়ায় থাকতে হবে। বলো পারবে? আমার ভাইকে তুমি চেনো, তুমি পারবে? জুই চুপ করে থাকে। ইলহাম বাঁকা হাসি হাসে, তারপর বলে, তুমি হচ্ছে বেশে আসা মেঘ জুই। আমার এখন আত্মহত্যা করতে ইচ্ছা করছে। এটা ভেবে যে আমি ঋতুর মতো একটা মেয়েকে ফেলে রেখে তোমার মতো স্বার্থপর মেয়ের মধ্যে শান্তি খুঁজতে গিয়েছিলাম। সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে শরীরটা আরো খারাপ হতে শুরু করেছে। ফোনটা দূরে ছুঁড়ে মেরে ইলহাম বিছানা থেকে নামে। একটু হাঁটাহাঁটি করা প্রয়োজন। ঘর থেকে বেরিয়ে দোতলায় লিভিং রুমে এসে সে দাঁড়িয়ে পড়ে। সামিন ইহানকে কোলে নিয়ে দেয়ালের জয়নুল আবেদিনের পেইন্টিং দিয়ে বিশদ আলোচনা করছে ইহানের সাথে। মাথা ঘুরিয়ে ইলহামকে দেখতে পেয়ে সে কপাল কুঁচকে চলে যেতে নেয়। ইলহাম ভাইয়ের সামনে দাঁড়িয়ে পড়ে, মাথা নিচু করে ভাইয়ের হাত ধরে বলে, সরি ভাইয়া। সামিন ইলহামের দিকে তাকায়, তারপর গম্ভীর কণ্ঠে বলে, আমাকে সরি বলছিস কেন? আমি তোর বউ। ইলহাম চুপ করে থাকে। সামিন বলতে থাকে, তুই 24টা বিয়ে করলেও আমার কি? আমার কিছুই না। যে মেয়েটার কিছু তার কাছে গিয়ে মাফ চা। কয়েক মুহূর্ত চুপ করে থেকে সামিন বলে ওঠে, এসব নাটক যদি সম্পত্তি পাওয়ার জন্য হয় তাহলে জেনে রাখ, কিচ্ছু পাবি না তুই। আমি বাবাকে দিয়ে তো সব ইহানের নামে করে দিচ্ছি, তুই কিছুই পাবি না, যা। ইলহাম ভাইয়ের হাত ধরে বলে, লাগবে না আমার কিছু, আমার শুধু বউ বাচ্চা লাগবে, আমার কিছু লাগবে না। এটা কি? হাতে প্যাকেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে ঈশিতা। শান্ত তার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে, বলে, খুলে দেখো। ঈশিতা প্যাকেটটা খুলে বেশ অবাক হয়ে যায়। তার একটা পোর্ট্রেট বাঁধিয়ে রাখা। ঈশিতা চোখ বড় বড় করে বলে, কে করেছে? তুমি? না, আমার অত সময় কোথায়। ঈশিতা এক পলক শান্তর দিকে তাকিয়ে হেসে ফেলে, তারপর বলে, খুব পছন্দ হয়েছে আমার। শান্ত ঈশিতার দিকে তাকিয়ে বলে, মনে হচ্ছে আমি কোনো অষ্টদশীকে দেখছি। এত ফালতু একটা জিনিস দেখো কেউ এভাবে মুগ্ধ হয়? অদ্ভুত মাথামোটা মেয়ে তুমি। আমার জায়গায় আজ একটা বাটপারের হাতে পড়লে এতদিনই নিজেকে আর খুঁজে পেতে না। ঈশিতা মুচকি হাসে, তারপর বলে, ঠিক তা না, আমার একটা চোখ আরেকটা চোখ থেকে একটু ছোট, সেটা তুমি খেয়াল করেছো? অবাক হচ্ছে আসলে। শান্ত ঈশিতার কাছে এসে বলে, তাই নাকি? কই দেখি, আমি তো জানতাম না। আমি তো ভুল করে ভুলটা করে ফেলেছি। ঈশিতা বলে, একটা চোখ একটু বড়, আরেকটা একটু ছোট। গাড়ির হর্ন বাজার শব্দ হতেই চমকে উঠে দুজন। পার্কে বেঞ্চিতে বসেছিল এতক্ষণ। ঈশিতা ঘুরে তাকাতেই দেখে সামিনের গাড়ি। লাফ দিয়ে উঠে দাঁড়ায় সে। সামিন গাড়ির জানালার কাচ নামিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। ঈশিতা কিছুক্ষণ পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থেকে একটা ঠকিলে অস্ফুট স্বরে বলে ওঠে, আজকে আমি শেষ, তুমি এখান থেকে কেটে পড়ো। শান্ত ঈশিতার দিকে তাকিয়ে অবাক হয়ে বলে, কেন কেটে পড়বো কেন? পরিস্থিতি আমার। তুমি ভাইয়াকে চেনো? মারতে মারতে মেরেই ফেলবে তোমাকে। তুমি কেটে পড়ো, আমি কিছু একটা বুঝিয়ে বলে দেবো, চাও? শান্ত যায় না। সামিন গাড়ি থেকে নেমে এসে ওদের সামনে দাঁড়ায়। এক পলক ঈশিতা এবং শান্তর দিকে তাকিয়ে শান্তকে বলে, তোমাকে ইহানকে পড়ানোর জন্য ঠিক করা হয়েছিল ঈশিতা। তোমাকে ইহানকে পড়ানোর জন্য ঠিক করা হয়েছিল, ঈশিতাকে নয়। শান্ত মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঈশিতা আমতা আমতা করে বলে, ভাইয়া হঠাৎ দেখা হয়ে গেল তাই। হঠাৎ দেখা? তাও এই পার্কে? ভাইয়া বাড়িতে চলো। সামিন খুব ঠান্ডা গলায় বলে কথাটা। বাড়ি এসে কিছুক্ষণ চুপ করে থেকে বোনের সাথে চেঁচামেচি শুরু করে দেয় সামিন। দোতলার লিভিং রুমে বসে ঈশিতা কাঁদছে। এমন উঁচু গলায় কখনো ভাইয়া তার সাথে কথা বলেনি, বকেনি। সামিন ঈশিতার মুখোমুখি বসে পড়ে, তারপর তেজি কণ্ঠে বলে ওঠে, বুদ্ধি কি একেবারে চলে গিয়েছে তোর? ওই ছেলেটাকে তুই চিনিস? হ্যাঁ, ওর পরিচয় জানিস কিভাবে? ওর পরিচয় জানিস ঠিকভাবে? কদিনের পরিচয় এত দূর? তুই তো টিনেজার মেয়েদের থেকেই ম্যাচিওর রে। ভাইয়া ও খুব ভালো, শিক্ষিত, ভদ্র। হ্যাঁ, ভদ্র বলেই তো তোকে ওইসব পার্কে নিয়ে যায়। আমি ওকে ওখানে ডেকেছি ভাইয়া। খুব পার্ক চিনেছো তুমি।
এক চড় লাগাবো ধরে। চেঁচিয়ে বলে সামিন বোনের দিকে এগিয়ে যায়। ঈশিতা কেঁপে ওঠে। হ্যাঁ মারুন, থামলেন কেন? মারুন। পেছন থেকে বলে ওঠে আলো। চেঁচামেচির শব্দে সে ঘর থেকে বেরিয়ে এসেছিল। সামিন তার দিকে তাকায়। আলো বলতে থাকে, মারুন, যেখানে যেখানে জোর খাটাতে পারবেন না তাদের সবাইকে মেরে দিন। এটা তো শামিন ইয়াসারের রাজ্য, এখানে থাকতে হলে তার জোর জুলুম মানতে হবে। ঈশিতা ভেজা চোখ নামিয়ে বসে আছে। সামিন আলোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, ভাই বোন কথা বলছি, তুমি ভাষণ না দিয়ে যাও এখান থেকে। লজ্জা করে না? এত বড় একটা মেয়ের গায়ে হাত তুলতে যাচ্ছিলেন ভাইয়ের অধিকারে? আমার বোন, আমি যা খুশি তাই করব। ওরকম পার্কে আমার বোনকে আমি কিছুতে মেনে নিতে পারি না। এবারের কোনো মেয়ে আজও পর্যন্ত অমন পার্কে যাওয়ার প্রয়োজন পড়েনি। দিনকে দিন বেয়াদব হচ্ছে। ঈশিতা কাঁদতে কাঁদতে উঠে চলে যায় নিজের ঘরে। সামিন এক পলক আলোর দিকে তাকিয়ে উঠে নিজের ঘরে যায়। আলো তার পিছন পিছন যায়। ভাবেন কি আপনি নিজেকে? আপু কত কষ্ট পেয়েছে আপনার আচরণে, দেখেছেন? পাক, অমন একটা ছেলেকে বোনের পাশে মেনে নেব? খারাপ কি? শিক্ষিত, ভদ্র, দেখতে শুনতে ভালো। আপনার কেন পছন্দ হচ্ছে না? কারণ আপনাদের বাড়ির ছেলেদের মতো গুন্ডা মারকাটারি নয় বলে? সামিন আলোর দিকে তাকায়, তারপর বলে, ছেলেটা এই শহরের স্থানীয় না। এসব মফস্বল থেকে উঠে আসা ভার্সিটির ব্যাচেলার ছেলেরা পরিকল্পনা করে নিজের ভোলা ভালা চেহারা দেখিয়ে, গান শুনিয়ে বড় লোকের মেয়েদের পটিয়ে নেয়। এসব অহরহ হচ্ছে আশেপাশে। তারপর নিজেদের স্বার্থে তাদেরকে ব্যবহার করে। আর আপনারা আপনারা কি করেন ইয়াসার মির্জা? একটা মেয়ের অমতে তাকে তুলে এনে বিয়ে করে ব্যবহার করেন। হয়ে যান স্যাডিস্ট। ওই ছেলেগুলো আর আপনাদের মধ্যে কোনোই পার্থক্য নেই। সামিন আলোর দিকে চোখ রাঙিয়ে তাকায়, দাঁতে দাঁত চেপে বলে, মুখ সামলে কথা বলো আলো। স্যাডিস্টের মানে বোঝো তুমি? একেবারে আজে বাজে কথা বলবে না। বলবো, কারণ আপনারা অমনি। ঋতুর সাথে তো তাই হয়ে এসেছে। আমি স্যাডিস্ট? হ্যাঁ, আমার কোন আচরণে তোমার মনে হয়েছে আমি অমন? বলো, জবাব দাও। চেঁচিয়ে ওঠে সামিন। আপনিও অমনি। সামিন আলোর দিকে তাকিয়ে আছে, তারপর আলোর দিকে এগিয়ে গিয়ে তার হাতের কনুই ধরে টেনে নিজের কাছে নিয়ে এসে দাঁতে দাঁত খিচিয়ে বলে, এই মাত্র যেটা বললে সেটা ফিরিয়ে নাও আলো। প্রথম এবং শেষবারের মতো বললাম। আলো সামিনের চোখে চোখ রেখে বলে, নেব না। আবারও বলবো, এই মির্জাবাড়ির ছেলেরা স্যাডিস্ট। ধৈর্যের বাদ গিয়েছে সামিনের। আলোকে এক ধাক্কায় বিছানায় ফেলে তেজি কণ্ঠে বলে, স্যাডিস্ট আমরা, তাই না? আলো মাথা ঘুরিয়ে তাকায় সামিনের দিকে। সামিন বলে, ঠিক আছে, আমি স্যাডিস্ট কাকে বলে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি আলো। আলোর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে সামিন গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। আলো নিজেকে গুটিয়ে নেয়। সামিন ঘুরে আলোর দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত আলোকে দেখে একটা একটা করে শার্টের বোতাম খুলতে থাকে। শার্টটা খুলে ছুঁড়ে মেরে আলোর দিকে এগিয়ে যায়। বিছানা আলোকে চেপে ধরে নিচু স্বরে কিন্তু গলার তেজ নিয়ে বলে, এবার বলো, সাহস থাকলে আবার ওই শব্দটা উচ্চারণ করো আলো। আলো অস্ফুট স্বরে বলে ওঠে, স্যাডিস্ট। আপনি স্যাডিস্ট। সামিন আলোকে দেখছে। মেয়েটা নিজেকে সামিনের থেকে ছাড়িয়ে নেয়ার কোনো চেষ্টা করছে না। ঠিক একটা জড়বস্তুর মতো পড়ে আছে নিস্তেজ হয়ে। হঠাৎ করে তার চোখ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়ে। সামিনের বুকে সূক্ষ্ম যন্ত্রণা হয়। এভাবে সে কখনোই তার স্ত্রীকে পেতে চায় না। আলো এক পলক সামিনের দিকে তাকিয়ে বলে, থেমে গেলেন কেন? আমি তো কোনো বাধা দিচ্ছি না। এইসব তো আপনাদের কাছে গুরুত্বপূর্ণ। তার জন্য যত্নবান স্বামী হবার নাটক করার তো কোনো দরকার ছিল না। জোর করে নিয়ে নিতেন। আচ্ছা, আপনাকে জোর করতে হবে না, আমি নিজেই দিচ্ছি। কথাটি বলে আলো কাঁপা কাঁপা হাতে বুকের উপর থেকে নিজের শাড়ির আঁচল সরিয়ে দেয়। সামিন আলোর হাত ধরে ফেলে। আলো সামিনের দিকে তাকিয়ে বলে, কোনোভাবেই নেই ইয়াসার মির্জা। না আমার সাথে ভালো স্বামী হবার নাটক করে, না আমাকে জোর জবরদস্তি করে। কোনোভাবেই আপনি আমার মন পাবেন না। অভিনন্দন আপনাকে। আপনি একটা মেয়ের শুধুমাত্র শরীরের দখলদার
হতে চাইছেন, মনের নয়। কিচ্ছু ভুলিনি আমি। সেদিনের সেই রাত, আমার ভাইদের গলায় চুরি ধরা, আমার বাবার হার্টে রোগী। কিছুদিন আগেই তার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তাকে কষ্ট দেওয়া, আমার মায়ের অসুস্থ হয়ে যাওয়া, আমাকে কিডন্যাপ করা, কিছু ভুলিনি। গোটা একটা রাত আমি ছটফট করেছি আতঙ্কে, এটা ভেবে যে অচেতন অবস্থায় আমার সাথে উল্টাপাল্টা কিছু হয়েছিল কিনা। আমার সতীত্ব নিয়ে একটা মেয়ের অনুভূতি আপনি বোঝেন। আমি কখনো আপনাকে আমার মন দেব না, কোনো দিন আপনার প্রতি আমার অনুভূতি বদলাবে না। যা করতে চান করুন। এক নাগাড়ে কথাগুলো বলে হাঁপাতে থাকে আলো। সামিন বেশ কিছুক্ষণ আলোর দিকে তাকিয়ে থেকে আলো শাড়ির আঁচল তুলে দেয় তার বুকে। তারপর তাকে ছেড়ে ধীরে ধীরে উঠে বসে। আলো বিছানায় পড়ে থাকে চুপচাপ। সামিন উঠে নিজের শার্ট উঠিয়ে নিয়ে নেয়। আলোর দিকে এক পলক তাকিয়ে বিছানার এক পাশে বসে পড়ে সে। 5 মিনিটের মধ্যেও চুপচাপ থেকে হঠাৎ বলে ওঠে, আর মাত্র 1 সপ্তাহ আছে, কিন্তু আমি হার মেনে নিলাম আলো। তুমি কাল সকালে বাড়ি চলে যাও, তোমাকে আমি মুক্তি দিলাম। অদ্রিতা, ইসমামের ডাকে আলো দাঁড়িয়ে পড়ে পেছনে ফিরে তাকায়। ইসমাম তার দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে, সত্যিই চলে যাচ্ছ? আলো কিছু সময় ইসমামের দিকে তাকিয়ে থেকে ম্লান হেসে বলে ওঠে, ভালো থেকো ইসমাম। ইসমাম তার দিকে তাকিয়ে আছে। আলো ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তুমি চলে যাচ্ছ পচা মেয়ে? ইহান অবাক হয়ে তাকিয়ে দেখছে আলোকে। আলো ম্লান হেসে ইহানের দিকে এগিয়ে যায়। ইহানের মাথায় হাত রেখে নরম গলায় বলে, হ্যাঁ ভালো ছেলে, আমি চলে যাচ্ছি। আর কখনো আসবে না? না, কখনো না। দৃঢ়ভাবে বলে ওঠে আলো। সামিন মাথা তুলে আলোর দিকে তাকায়। নিচতলার লিভিং রুমে বাড়ির সবাই এসে জমায়েত হয়েছে। আলো ঘুরে ঘুরে সবাইকে এক পলক দেখে নেয়। ঋতু এগিয়ে গিয়ে নরম গলায় বলে, ভাবি, ভাই অনেক ভালো মানুষ, একটা সুযোগ তো দিন তাকে নিজেকে প্রমাণ করার। অনুরোধ করছি আপনার কাছে। আলো শুকনো হাসি হেসে ঋতুর সে কথার জবাব না দিয়ে তার হাত দুটো ধরে। ঋতুর চোখে চোখ রেখে বলে, রাগের মাথায় তোমাকে প্রচুর কটু কথা শুনিয়েছি ঋতু, মাফ করে দিও। তুমি খুব ভালো একটা মেয়ে ঋতু। সবাইকে এত ভালোবাসা দিও না, একটু ভালো নিজেকেও বাসো, কেমন? তুমি ভালো থেকো। তোমার পেটে যে আছে সে জন্মালে এই আগন্তুকের আদর দিয়ে দিও। ঋতু শুকনো মুখে তাকিয়ে আছে আলোর দিকে। আলো ঘুরে ঈশিতার দিকে তাকায়। ঈশিতা এসে আলোকে জড়িয়ে ধরে। আলো বলে, আমি তোমাকে সত্যি খুব মিস করবো আপু। ভাইয়ের প্রতি অভিমান থাকার পরেও ঈশিতা আলোর গাল দুটো ধরে আদুরে গলায় বলে, আর একটুকু কি ভাবা যেত না ভাবি? আলো বলে, ভাবি না ঈশিতা আপু, আমাকে আলো বলো তুমি। এমন সময় জামিল এসে শান্তিনীরে সদর দরজায় দাঁড়ায়। সামিন ধমকে সুরে বলে, তোকে এই শরীর নিয়ে আসতে বলছিলাম এখানে, হ্যাঁ? আসতে নিষেধ করি নাই? জামিল তার ইয়াসার ভাইয়ের কথায় জবাব না দিয়ে আলোর দিকে এগিয়ে আসে। আলো তার দিকে তাকিয়ে আছে। জামিল বলতে থাকে, ভাবি, সবকিছু তো আমার জন্য হয়েছে। আপনি আপনার জুতা খুলে আমাকে 2টা দেন। আপনার বাবা মাকেও দিতে বলবেন, কিন্তু আমার ভাইকে ছেড়ে দিয়েন না। ভাই আপনাকে সত্যি খুব ভালোবাসে ফেলেছে ভাবি, সে কষ্ট পাচ্ছে, তাকে একবার সুযোগ দিন ভাবি। জামিল! চেঁচিয়ে ওঠে সামিন। আলো জামিলের থেকে চোখ সরিয়ে নেয়। লিভিং রুমে ইমতিয়াজ মির্জা এসে দাঁড়িয়েছে। আলো একবার ইমতিয়াজ মির্জার দিকে তাকিয়ে ইসমাম এবং ইলহামের দিকে তাকায়। তারপর ঘুরে সামিনের দিকে তাকিয়ে বলে, তালাকের ব্যাপারটা দ্রুত দেখবেন। সামিন আলোর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। পাশ থেকে ফুয়াদ বলে, আলো একটা সুযোগ দাও বোন, শামীম খুব ভালোবাসে তোমাকে। আলো অস্ফুট স্বরে বলে, আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি প্রথম দিন ভাইয়া, আমাকে মাফ করে দিয়েন। ভালো থাকবেন। জামিল এসে আলোর পথ আগলে দাঁড়ায়। ভাবি, কথা তো শোনেন আমার। আমি ভাইয়ের অপরাধকে কোনো মতেই জাস্টিফাই করছি না ভাবি। সে অবশ্যই অপরাধ করেছে, কিন্তু এখন সে সত্যিই আপনাকে ভালোবাসে।
একটু কনসিডার করেন ভাবি। আমার পথ ছাড়ুন জামিল ভাই। ঠান্ডা গলায় বলে আলো। সামিন জামিনের দিকে তাকিয়ে থমকে ওঠে। পথ ছাড়ো জামিল, যেতে দে ওকে। জামিল শুকনো মুখে সরে দাঁড়ায়। আলো এগিয়ে যেতে থাকে সদর দরজার কাছে। পরি আর পোনা চাচা দাঁড়িয়ে আছে। আলো হেসে পরির গাল ছুঁয়ে পোনার দিকে তাকিয়ে বলে, ভালো থাকবেন পোনা চাচা। পোনা নরম গলায় বলে, দেখে যাও বড় বৌমা, সবটা দুর্ঘটনা হলেও তুমি একটা হীরা পেয়েছো মা। তাকে এভাবে পায়ে ঠেলে দিও না। আলো কিছু না বলে হাঁটতে থাকে। সামিন আলোর পিছু পিছু যায়। পোচের নিচে এসে দাঁড়াতেই দেখে দলের ছেলেরা সবাই দাঁড়িয়ে আছে। সবুজ আলোকে দেখে বললে, থেকে যান না ভাবি, কি হয় একটু মেনে নিতে। সবাই সবুজের কথা শেষ না হতেই বলে ওঠে, থেকে যান ভাবি, দোহাই আপনার। আপনি আসছেন কেন? আমি রিক্সা নিয়ে চলে যাব। তুমি আমার বাউন্ডারির মধ্যে আছো আলো, তার মানে তুমি আমার রেসপন্সিবল। তুমি আমার বাউন্ডারির মধ্যে আছো আলো, দ্যাট মিনস ইউ আর মাই রেসপন্সিবিলিটি। তোমাকে রাহাত দিয়ে আসবে আমার গাড়িতে। আলো তাদের কিছু না বলে সামিনের দিকে তাকিয়ে বলে, তোর ভাবিকে, সরি, ওকে ওর বাড়িতে পৌঁছে দেয়া যা। কথাটা বলে গাড়ির চাবি রাহাতের দিকে এগিয়ে দিয়ে বলে। রাহাত এক পলক সামিন এবং আলোর দিকে তাকিয়ে গাড়ির চাবি হাতে নিয়ে গেটের কাছে চলে যায়। আলো ধীর পায়ে রাহাতের পিছু পিছু যায়। সামিন অপলক দেখতে থাকে সে দৃশ্য। গেটের কাছে গিয়ে আলো দাঁড়িয়ে পড়ে। আলো ঘুরে সামিনের দিকে তাকিয়ে আবারও তার দিকে আসতে থাকে। তোপ খুশি হয়ে বলে, ভাবি মনে হচ্ছে যাবে না ভাই। সামিন তাকিয়ে আছে। আলো এসে সামিনের মুখোমুখি দাঁড়ায়। তারপর আর হাত থেকে সামিনের মায়ের বালা দুটো খুলে সামিনের হাতে দিয়ে বলে, আপনাদের বাড়ির বড় বউয়ের জিনিস আপনার ভবিষ্যৎ বউকে দেবেন। বালা দুটো দিয়ে দ্রুত পায়ে হেঁটে গেটের বাইরে চলে যায়। গাড়িতে উঠে বসতেই রাহাত গাড়ি স্টার্ট করে। কয়েক মুহূর্ত পরে গাড়িটার চোখে আড়াল হয়ে যায়। সামিন এক পলক গেটের দিকে তাকিয়ে নিজের হাতে তার মায়ের বালা দুটোর দিকে তাকায়। রনি সামিনের দিকে এগিয়ে এসে তাকে অবাক চোখে দেখতে থাকে। সামিন রনির দিকে তাকিয়ে বলে, কি কি দেখছিস? এত সহজে যেতে দিলেন ভাই? সামিন বাঁকা হাসি হাসে। তারপর আশেপাশে তাকিয়ে সবাইকে দেখতে থাকে। সবাই তার দিকে তাকিয়ে আছে। সামিন হাতের বালা দুটোর দিকে একবার তাকিয়ে রনিকে বলে ওঠে, বুঝলি রনি, তোর ভাবি কয়েকদিনের জন্য বাপের বাড়ি বেড়াতে গিয়েছে, ওকে কটা দিন দেখে রাখিস। ফুয়াদ অবাক হয়ে বলে, মানে? সামিন ফুয়াদের দিকে তাকিয়ে বলে, আমি সামিন ইয়াসার মির্জা, আমার বউকে আমি ছেড়ে দেবো? হ্যাঁ, ভাবলি কি করে তোরা? ধুর। সবাই মুখ চাওয়াচাওয়ি করতে থাকে। সামিন সবাইকে উপেক্ষা করে গা ছাড়া ভঙ্গিতে হেলে দুলে বাড়ির ভেতরে ঢুকে সোজা দোতলায় সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। লিভিং রুমে দাঁড়িয়ে থাকা সবাই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। ড্রাইভ করতে করতে রাহাত এক পলক মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে বসে আছে। কিছু সময় পরে রাহাত বলে ওঠে, ভাবি, আপনাদের ভাইয়ের কীর্তন গাইতে শুরু করবেন না রাহাত। আমি ফেলে এসেছি তাকে, অনেকটা দূর চলে এসেছি তাকে ফেলে। এখন আর কিছু শুনতে চাচ্ছি না। রাহাত আলোর দিকে তাকায়। কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে ওঠে, আপনি খুবই নিষ্ঠুর ভাবি। হ্যাঁ, আর আপনারা খুব ভালো। যুবতী মেয়েকে কিডন্যাপ করে তাকে একটা ক্রিমিনালের শয্যাসঙ্গী বানিয়ে দেন। আপনারা খুব ভালো রাহাত। রাহাত আর কোনো কথা বলে না। আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ তো আর নেই। আসলেই তো তারা অপরাধ করেছিল। তবুও সে অস্ফুট স্বরে বলে ওঠে, ভাইয়ের চোখে আপনার জন্য শুধু ভালোবাসা না, সম্মান দেখেছি আমরা ভাবি। এত বছর ধরে ভাইকে দেখেছি, কখনো কোনো মেয়ের জন্য এতটা উতাল হতে ভাইকে দেখিনি ভাবি। আপনাকে অনুরোধ করছি, আপনি ভাইয়ের কাছে ফিরে যান। গাড়ি থামান রাহাত। ঠান্ডা গলায় বলে আলো। রাহাত আলোর দিকে তাকিয়ে বলে, কেন ভাবি? আমাদের বাড়ি এসে গিয়েছি, আপনি কি দেখতে পাচ্ছেন না? রাহাত সামনের দিকে তাকিয়ে ব্রেক কষে দেয়। আলো রাহাতের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, আবার যদি কখনো নিজের প্রিয় ভাইয়ের জন্য কোনো মেয়েকে তুলে আনতে যান,
তাহলে নিজের মা বোনের কথা একবার ভেবে নেবেন রাহাত। ভালো থাকবেন। আলো কথাটি বলে বাড়ির গেটের ভেতরে চলে যায়। রাহাত কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট করে। কলিং বেল টিপে চুপচাপ দাঁড়িয়ে আছে আলো। আজান এসে দরজা খুলে চুপচাপ দাঁড়িয়ে থাকে কয়েক মুহূর্ত, তারপর একটা চিৎকার করে দেয়। রেহানা ছুটে এসে থমকে দাঁড়িয়ে যায়। আলোর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আলো মায়ের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে, 1 সপ্তাহ পর ফেরার কথা ছিল। ইয়াসার মির্জা দয়া করে 1 সপ্তাহ আগেই আমাকে ছেড়ে দিয়েছে মা। রেহানা ছুটে এসে মেয়েকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পরে আলো মাকে ছেড়ে সোজা হেঁটে আতাউর আলমের ঘরে ঢোকে। আতাউর আলম মেয়েকে দেখতে পেয়ে অপলক তাকিয়ে থাকে মেয়ের দিকে। তার কোনো ভাবান্তর নেই। আলো দৌড়ে গিয়ে বাবার গায়ে ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণ পরে ভেজা দুটো চোখ তুলে বাবার দিকে তাকিয়ে বলে, তোমার মেয়ে মুক্তি পেয়েছে আব্বু। ঘরে ঢুকে বিছানায় চিত হয়ে হাত পা ছড়িয়ে শুয়ে থাকে সামিন। কিছু সময় শূন্যে তাকিয়ে থেকে উঠে বসে বিছানার উপর থেকে তার মায়ের হাতের বালা দুটো তুলে নেয়। বেশ মানিয়েছিল আলোর হাতে বালা দুটো। অহংকারী তেজি মাথা মোটা গলাবাজি করা মেয়েটির ফেলে রেখে চলে গেল নিজের জিনিস। বোকা মেয়েটা জানতই না এভাবে নিজের পরিচয় ফেলে রাখা যায় না। সামিন উঠে গিয়ে নিজের আলমারি খুলে একটা বক্স বের করে আনে। বক্সে কিছু গহনা ছিল, সেগুলো আলোর মা আলোর জন্য গড়িয়েছিল। সামিন বালা দুটো সেই বক্সটাতে তুলে রাখে। এগুলো সব ওই তেজি মেয়েটার। আবার যখন সামিন তার বউকে এ বাড়িতে নিয়ে আসবে সেদিন ভালোবাসাবাসী রাতে এগুলো নিজের হাতে পরিয়ে দেবে তার বউকে। ফুয়াদকে দেখে সামিন ম্লান হেসে বক্সটা তুলে রাখে। ঘরে ঢুকে একটা চেয়ার টেনে বসে পড়ে ফুয়াদ। সামিনের দিকে তাকিয়ে বলে, কি চলছে মাথায়, কি করবি? সাধনা। হাসতে হাসতে বলে সামিন, তাতে যদি কাজ না হয় তাহলে আবার তুলে আনবো, তারপর আবার চলে গেলে আবার সাধনা করব, তাতে কাজ না হলে আবার তুলে আনবো, তারপর আবার চলে গেলে আবার সাধনা করব, তাতেও কাজ না হলে আবার তুলে আনবো। থাম থাম থাম। ফুয়াদ চেঁচিয়ে ওঠে। সামিন উচ্চস্বরে হাসতে হাসতে বলে, মোট কথা ওর জন্ম হয়েছে আমার কাছে বন্দি হবার জন্য, আর আমার জন্ম হয়েছে ওকে তুলে আনবার জন্য। তোর কাহিনী দিয়ে একটা দুর্দান্ত ড্রামা সিরিজ বানানো যাবে। লোকজন যেটা দেখে তোকে আর আলোকে গালাগাল দেবে তোদের মাথা খারাপ করার জন্য। সামিন হাসতে থাকে, তারপর হাসি থামিয়ে বলে, একটু গললো না আসিয়া, তুই ভাবতে পারিস কি দিয়ে হইছে? ভাতের লোকমা তুলে মেয়ের সামনে ধরে মেয়ের দিকে তাকিয়ে থাকে রেহানা। আলো হাত সরিয়ে দিয়ে বলে, ভালো লাগছে না খেতে আম্মু, নিয়ে যাও। আলোকে খুবই কাহিল দেখাচ্ছে। একটু পরপর পানি খাচ্ছে শুধু। রেহানা প্লেট সরিয়ে রেখে মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই ঠিক আছিস তো? এমন লাগছে কেন? ও কিছু না আম্মু, কিছুটা দুর্বল লাগছে শুধু। আলো উঠে দাঁড়িয়ে বলে, ঘরে 1 কাপ লেবু চা দিয়ে যাবে আম্মু? রেহানা মাথা নাড়ায়। আলোর দিকে ঘরে চলে যায়। দীর্ঘদিন পরে নিজের সেই চিরচেনা ঘরটাতে ঢুকে আলোর বেশ শান্তি পায়। কিছুক্ষণ ঘুরে ঘুরে পুরো ঘরটা দেখে আলো আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। পরনে এখনো ওই লোকটার দেয়া শাড়ি। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে তার আলমারি থেকে একটা সেট সালোয়ার কামিজ বের করে নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করে নেয়। শরীরটা খুব একটা ভালো লাগছে না। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এসে দেখে রেহানা চায়ের কাপ হাতে দাঁড়িয়ে আছে। আলো চায়ের কাপটা উঠিয়ে একটা চুমুক দেয়। রেহানা আমতা আমতা করে বলে, তখন তোর বাবার সামনে জিজ্ঞেস করতে পারিনি তোকে এমন লাগছে কেন দেখতে। কেমন লাগছে? আলো তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। রেহানা নিচু স্বরে বলে, তোর এই মাসে পিরিয়ড হয়েছিল? কেন? না মানে পেটে বাচ্চা এলো কি না। আলো তার মায়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখ সরিয়ে নিয়ে বলে, আমাদের মধ্যে এমন কিছুই হয়নি আম্মু। রেহানা অবাক হয়ে মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। আলো নিচু স্বরে বলে, উনি কিছু করেননি আমার সাথে। বিয়ের 2 মাস হয়ে গেছে, কিছু হয়নি তোর সাথে? আলো নাসূচক মাথা নাড়ায়। রেহানা বেশ অবাক হয়ে কথাটি শুনে, ভাইয়া আসবো? আয়।
ইসমাম ভেতরে ঢুকতে সামিন উঠে বসে। সে ইসমামের হাতের দিকে তাকিয়ে আছে, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, হাতের ব্যথা সেরেছে? তুই একটা অদ্ভুত মানুষ, তোর ভাবির মতো। ওই মেয়েটাও কখন কি করে ফেলে বোঝা মুশকিল, নিজেও জানে না আসলে। কখনো বই ছুঁড়ে মারে, বই দিয়ে বাড়ি মারে, মিন্ট লেমন ছুঁড়ে মারে, বাচ্চাদের মতো থু দেয়, আবার পাঞ্জাবি টুকরো টুকরো করে কেটে ফেলে। কি ভাই, কি একটা অবস্থা! কথাটা বলে সামিন একা একা কিছুক্ষণ হেসে নেয়। ইসমাম ম্লান হেসে তার ভাইয়ের পাশে বসে, তারপর সামিনের দিকে তাকিয়ে বলে, ওই অদ্ভুত মেয়েটাকে পেয়ে গেলে খুশি হবে খুব। সামিন হাসি থামিয়ে মাথা নিচু করে বলে, সবকিছু পেয়ে গিয়েছি এমন অনুভূতি হবে। ইসমাম চুপ করে তার ভাইকে দেখে, তারপর বলে, আমি চলে যাচ্ছি ভাইয়া। সবাই চলে যাচ্ছিস? যাবেই তো। আমি সবাইকে জোর জবরদস্তি করি, খারাপ মানুষ না আমি। ইসমাম ভাইকে দেখে, সামিনের কণ্ঠে এক রাশ হতাশা। চুপচাপ মাথা নিচু করে বসে আছে সে। ইসমাম পাশে বসে তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকে। মোট 16,306 টাকা। পঞ্চমবারের মতো টাকাগুলো গুনে নেয় আলো। বারবার সে টাকা পয়সা গুনতে অদক্ষ। বরাবর সে টাকা পয়সা গুনতে অদক্ষ। টাকাগুলো মুঠির মধ্যে নিয়ে চুপচাপ বসে থাকে। এই টাকাগুলো সে টিউশনি করিয়ে জমিয়েছিল একটা নতুন ফোন কিনবে বলে। ইউনিভার্সিটিতে পা দেওয়ার সাথে সাথেই আতর আলম থেকে হাত খরচ নেওয়া বন্ধ করে দিয়েছিল আলো। সে বরাবরই আত্মনির্ভরশীল মেয়ে হতে চেয়েছিল, পেরেও ছিল। মাঝখান থেকে একটা ঝড় এসে সবটা ওলটপালট করে দিল, সবটা। তবে আলো নিশ্চিত অতি দ্রুত সবটা গুছিয়ে নিতে পারবে সে। সেই আত্মবিশ্বাস আলোর আছে। সকাল থেকে আলোর মধ্যে একটা ব্যস্ত ভাব লক্ষ্য করা যাচ্ছে। বারবার সবকিছু গুছিয়ে নিয়ে নিজের কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। আতর আলম মোটামুটি সুস্থ হয়ে উঠেছে, তবে কিছুটা অস্বাভাবিক লাগে তাকে। আগের মতো নেই কিছুই, কেমন অদ্ভুত অদ্ভুত আচরণ করে। অবশ্য কত বড় একটা অপারেশন হয়েছে, এমন আচরণ করা স্বাভাবিক। যাচ্ছিস কোথায়? আলো গলায় ওড়নাটা দিয়ে ঘুরে তাকায় রেহানার দিকে। রেহানা দরজার কাছে দাঁড়িয়ে থাকে, তাকে দেখছে। কাঁধে ব্যাগটা কাঁধে উঠিয়ে ক্যাবিন থেকে স্লিপার বের করতে করতে বলে, ইউনিভার্সিটি যাচ্ছি। কলেজে যাচ্ছিস? ওমা, অবাক হচ্ছ কেন? আমি যে স্টুডেন্ট এটা ভুলে গেলে? রেহানা মেয়ের দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, পড়াশোনাটা চালিয়ে যেতে চাই, সাথে টুকটাক কাজ করব। আব্বুর অবস্থা দেখে যা বুঝলাম, আমি ছাড়া এই সংসারের গতি নেই। রেহানা কোনো কথা বলে না। আলো চলে যায়। ওর ঘর থেকে আতর আলমকে ডাকছে। রেহানার কানে সে ডাক পৌঁছায় না। কপালে তার চিন্তার রেখা। সব কি আদৌ আগের মতো করা সম্ভব? একজন মা হিসেবে তার কি করা উচিত? মেয়ের ইচ্ছেকে প্রাধান্য দেয়া, নাকি সমাজের বাঁকা কথা যাতে শুনতে না হয় সেজন্য মেয়েকে সবটা মানিয়ে নিতে বলা? কোনটা? যা, সবাই চলে যা। কি বুড়ি, তুমি সকাল সকাল চলে এলে? গম্ভীর কণ্ঠে কথাটি বলে সামিন। ঢুকে তার পার্টি অফিসের সামনের টঙের দোকানটায়। তোর দাদা আমাকে ছেড়ে থাকতে পারতো না, কি আর করি বল? সামিন মৃদু হেসে একটা বেঞ্চে বসে পড়ে। তার সামনে রয়েছে প্রায় 70 বছর বয়সী দুজন বৃদ্ধ ও বৃদ্ধা। সামিন মর্যার ছলে বলতে থাকে, দুজনেই প্রত্যেক মাসে বয়স্ক ভাতা পাচ্ছ, তবুও তোমাদের টাকার লোভ গেল না। এই দোকানের কি দরকার? এত টাকা নিয়ে যেতে পারবে কবরে? কাউকে যে দিয়ে যাবে সে উপায় তো নেই, তারা তো তোমাদের খোঁজ নেয় না। মনা বিবি হেসে বলে, তোকে দিয়ে যাব সব। আমার তোমাদের সব খুচরা পয়সার কোনো দরকার নেই, আমার অনেক টাকা। জানি তোর অনেক টাকা, তা তুই এই দোকানে চা খেতে আসিস কেন? ওই যে ওই সাহেবের ইটের দালানে যা। শাহজাহান মিয়া সামিনের দিকে এক কাপ চা বাড়িয়ে দেয়। কাপে চুমুক দিয়ে সামিন এদিক ওদিক তাকাচ্ছে। লোকজন তাকে অবাক হয়ে দেখে। একজন মেয়ে এভাবে টিনের ছাপড়ায় দেওয়া দোকানের বেঞ্চিতে বসে একজন মেয়র এভাবে টিনের ছাপড়া দেয়া দোকানের বেঞ্চিতে বসে চা খেতে খেতে গল্প করছে। এটা বেশ অবাক করা একটা দৃশ্য।
এসব দৃশ্য নির্বাচন আগে আগে দেখা যায়, পরে নয়। মনা বিবি নিচু স্বরে বলে, তোর বউ কেমন আছে? বউ চলে গেছে। ভেগে গিয়েছে নাকি? কার সাথে? ভেগে যায়নি, চোখের সামনে থেকে গুটি গুটি পায়ে হেঁটে বাপের বাড়ি চলে গিয়েছে। রাগ করে? কি করেছিস? অনেক কিছু, তোমরা বুঝবে না। তোর মতন মানিকের উপর রাগ করে চলে যায়? কেমন মেয়ে মানুষ! অদ্ভুত মেয়ে মানুষ দাদি, অদ্ভুত মেয়ে মানুষ। সামিন চায়ের বিল মিটিয়ে দিয়ে উঠে দাঁড়ায়, এলোমেলো ভাবে হেঁটে অফিসের গেট দিয়ে ঢোকে। আজ একটা মানববন্ধন আছে প্রেস ক্লাবের সামনে। তার আগে দলের ছেলেদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা জরুরি। অফিসে ঢুকে দেখে সবাই অলস ভঙ্গিতে বসে আছে, কেউ কেউ মোবাইল ফোন নিয়ে ব্যস্ত। সামিন নিজের চেয়ারটায় গা এলিয়ে দিয়ে বসতে বসতে বলে, কিছু মাছি এনে মারতে পারতে, এভাবে চুপচাপ বসে থাকলে ভালো লাগে না। তৌফ উঠে দাঁড়ায়। সামিন তার দিকে না তাকিয়ে একটা কাগজ দেখতে দেখতে বলে, আপডেট বল। তৌফ চিন্তিত ভঙ্গিতে বলে, কোনটা? তোর ভাবির, আমার বউয়ের। ভাবি 4 ঘন্টা আগে নিউ মার্কেটের বনি টেলিকম থেকে একটা নতুন মোবাইল ফোন কিনেছে এবং সাথে একটা সিম কার্ড। সেখান থেকে বের হয়ে তাদের কলেজের সামনে পার্কের একটা বেঞ্চিতে বসে একটা বান্ধবীর সাথে কিছুক্ষণ গল্প করেছে। তারপর তাদের বাড়ির সামনে একটা ডিসপেন্সারির দোকান থেকে আপনার শ্বশুরের জন্য কিছু ওষুধ নিয়েছে এবং সবশেষে একটু আগে বাড়িতে ঢুকেছে। ও হ্যাঁ, ভালো কথা, বাড়িতে ঢোকার আগে কুকুর দেখে ভয় পেয়ে দৌড়াতে গিয়ে একবার উষ্টা খেয়ে পড়ে গিয়েছিল। সবাই উচ্চস্বরে হেসে ওঠে তৌফের শেষের কথা শুনে। সামিন কটাক্ষ দৃষ্টি দিয়ে তাকায় সবার দিকে। সবাই চুপ হয়ে যায়। তৌফ বলতে থাকে, তার পরনে ছিল একটা লাল রঙের সালোয়ার কামিজ, মুখটা ছিল শুকনো, দেখে মনে হচ্ছে সকালে নাস্তা করেনি। সামিন তৌফের কথায় তার দিকে তাকিয়ে বলে, বাহ, তুই তো একেবারে ফাটিয়ে দিয়েছিস রে। এবার আমার বউয়ের নাম্বারটা এনে দে। তৌফ তৎক্ষণাৎ তার ফোনটা বের করে সামিনের দিকে এগিয়ে দিয়ে দাঁতের পাটি মেলে বলে, কাঁচা কাজ করি না ভাই। 2 মিনিট বইয়ের দিকে তাকিয়ে থেকে বইটা বিছানার উপরে ছুঁড়ে মারে আলো। সবকিছু তার কাছে নতুন মনে হচ্ছে। কোথা থেকে শুরু করবে ভেবে হিমশিম খেয়ে যাচ্ছে। এই ইয়ারের ফার্স্ট ইন কোর্স এক্সামটাই দিতে পারল না সে। মার্কসটা না পেলে মুশকিল। কিছুক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থেকে বিছানা গিয়ে শুয়ে পড়ে। মাথাটা বেশ ব্যথা করছে। এখন এমনিতেও পড়া হতো না, তার চেয়ে একটু ঘুমিয়ে নিয়ে ভালো হয়। বসার ঘর থেকে পাশের বাড়ির 2 জন ভদ্রমহিলার গলার আওয়াজ শোনা যাচ্ছে। ইনিয়ে বিনিয়ে আলোর ব্যাপারে আলোর মায়ের কাছে বলছে তারা। জানতে চাচ্ছে আলো কদিনের জন্য এসেছে। বিরক্তিতে আলোর কপাল কুঁচকে ফেলে। ইচ্ছে করছে ভদ্র ভাষায় কিছু কটু কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু আলো দাঁতে দাঁত চেপে বসে থাকে। একেবারে ডিভোর্স পেপারে সাইন করে সবাইকে মাইকিং করে জানিয়ে দেবে সে। এখন কিছুদিনের অপেক্ষা। ঘুম পাচ্ছে খুব, প্রায় ঘুমিয়েও গিয়েছিল। হঠাৎ ফোনের রিংটন বেজে ওঠে। আলো বেশ অবাক হয়, তাকে কে ফোন দেবে? কেউ তো তার নতুন নম্বরটা জানে না। রং নাম্বার ভেবে প্রথমবার ফোনটা রিসিভ করে না সে। দ্বিতীয়বারের সময় ফোনটা রিসিভ করে কানে ধরে বলে, হ্যালো, কে বলছেন? সামিনের হৃদস্পন্দন বেড়ে গিয়েছে তার কাঙ্ক্ষিত নারীটির কণ্ঠ শুনে। কণ্ঠে সেই চিরচারিত তেজ। এমনভাবে হ্যালো বলছে পুরো শহর শুনতে পেয়েছে বোধহয়। কিছু মুহূর্ত সময় নিয়ে সে বলে ওঠে, হ্যালো। আলোর হাত কেঁপে ওঠে। ফোনটা কানের সাথে চেপে ধরে কিছুটা সময় নেয় সে, তারপর বলে, কে বলছেন? আমি তোমার সেই লোক আসিয়া। আলো নিশ্চুপ হয়ে যায়। সামিন বলতে থাকে, কেমন আছো? আপনি আমার নাম্বার পেয়েছেন কিভাবে? সামিন হেসে ফেলে। হাসি থামিয়ে বলে, কি চাই আপনার? আবার কি? আপাতত কিছুক্ষণ কথা বলতে চাই। ইয়াসার মির্জা। হ্যাঁ বলো। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আপনার লোকজন আমাকে ফলো করে, আপনি মাঝরাতে ফোন দিয়ে বিরক্ত করেন, এর মানে কি? আপনি কি ভুলে গিয়েছেন সবটা শেষ হয়ে গিয়েছে?
সামিন কিছুক্ষণ চুপ করে থেকে বাঁকা হেসে বলে, শেষ হয়নি আসিয়া, সবটা শুরু হতে যাচ্ছে। মানে? মানে অপেক্ষা করো, ধীরে ধীরে বুঝতে পারবে। তোমার মতো মাথা মোটা মেয়ের ধীরে ধীরে বোঝাই ভালো। চরিত্রের দিক থেকে আপনি শুধুমাত্র ক্রিমিনাল না, একটা নির্লজ্জ মানুষও, আপনি জানেন? জানি, আমি নির্লজ্জ আর তুমি তেরা। একজন তেরা মানুষকে কাবু করতে একজন নির্লজ্জ মানুষ দরকার পৃথিবীতে। আমরা একেবারে পারফেক্ট কম্বিনেশন আসিয়া। আজ আবার নতুন সিম কার্ড? দুদিন আগেও তো নিলি। ঘন ঘন সিম কার্ড চেঞ্জ করছিস কেন? হিয়া আলোর দিকে তাকিয়ে আছে। আলো ফোনটা ব্যাগে ভরে থমথমে মুখ নিয়ে বলে, একটা অসভ্য নির্লজ্জ লোক, খুব বিরক্তি করে, অনেক বেশি বেহায় আসে। তো দুলাভাইকে বল মেয়রের বউকে ডিস্টার্ব করে। কত বড় সাহস, মেয়ের ঠ্যাং ভেঙে দিক। আলো শুকনো মুখে হিয়ার দিকে তাকিয়ে থাকে। হিয়াকে বলে দেবে সে লোকটা ইয়াসার মির্জা নিজেই। হিয়ার কথা বলতে বলতে হাঁটতে শুরু করে। আলো গুটি গুটি পায়ে হিয়ার পিছু পিছু হাঁটে। কণ্ঠে অভিযোগের সুর তুলে হিয়া বলে ওঠে, একবার আমাদের জানাতে পারলি না ভাইয়ের কথা? বেশ অবাক হয়েছি তোর আর ইয়াসার ভাইয়ের বিয়ের কথা শুনে। মানে হুট করে কিভাবে? বলছিস না কেন কিছু? আলো আমতা আমতা করে বলে, ওসব বাদ দে, পড়ার কথা বল। অনেক দূর এগিয়ে গিয়েছিস তাই না তোরা? আচ্ছা, শ্রাবণী কেন আসে না? ওর কি বিয়ে হয়ে গিয়েছে? হিয়া মুখ মলিন করে বলে, আর বলিস না, অনেক ঝামেলার মধ্যে আছে ও। ওদের বাড়ি প্লাস দোকান ঘরটা দখলের চেষ্টা চলছে। ওর বাবা ছোটাছুটি করছে, অসুস্থ হয়ে পড়েছে, সবটা ওকেই দেখতে হচ্ছে। আলো অবাক হয়ে বলে, পুলিশ কি করছে? পুলিশের কাছে যায়নি? টাকা দিয়ে আইন কিনে নিয়েছে দখলদাররা, কিচ্ছু করার নেই। ওদের মাথার উপর শক্ত কোনো হাতও নেই। আতাউর আঙ্কেলকে যে কিছু করবে, সে তো 2 মাস ধরে আঙ্কেলের অসুস্থতার জন্য গুটিয়ে নিয়েছে নিজেকে এসব ঝুট ঝামেলা থেকে। আলো মাথা নিচু করে শুনতে থাকে হিয়ার কথা। কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে বাবার কথা শুনতেই। এই আলো, এই! হিয়া আলোকে ধাক্কা দেয় আলোর ঘোর কেটে যেতেই। বলে সাড়া দেয় হিয়া বলে, কি ভাবছিলি? কিছু না, বল। শ্রাবণীর কথা বলছিলাম। আচ্ছা আলো, তোকে একটা কথা বলতে চাই, কিছু মনে করবি না তো? না, মনে করব কেন, তো বল। হিয়া আমতা আমতা করে বলে, তুই ইয়াসার ভাইকে বলে দেখবি যাতে সে শ্রাবণীদের বিষয়টা একটু দেখে দেয়। আমি নিশ্চিত সে দেখলেই হবে। হিয়ার কণ্ঠে অনুরোধের সুর। আলো অবাক চোখে হিয়ার দিকে তাকিয়ে আছে। কিছু সময় পরে বলে, আমি? হ্যাঁ তুই বউ, তাই ভাইয়া তোর কথাটা গুরুত্ব দিয়ে দেখবে। শ্রাবণীর বাবা অসুস্থ শরীর নিয়ে যেতে চেয়েছিল, ভাইয়ের কাছে শুনেছি। প্লিজ তুই একটু দেখ, প্লিজ প্লিজ প্লিজ। হিয়া আলোর হাত ধরে ফেলে। আলো ঘামতে থাকে। সে কিভাবে ওই লোকটার কাছে অনুরোধ করবে? কিভাবে? আমরা কত দ্রুত বড় হয়ে গেলাম তাই না ছোট? ড্রাইভ করতে করতে সামিন ইয়াসমামের দিকে তাকিয়ে বলে কথাটা। ইসমাম মাথা নিচু করে বসে আছে। নরম গলায় বলে, তোমার কণ্ঠে আমার প্রতি রাগ ভাইয়া, তুমি শুধু শুধু রাগ করছো। আমি ফিরে আসবো। সামিন ম্লান হাসে, তারপর বলে, রাগ? আমার তো উল্টোটা মনে হচ্ছে ছোট। আমার তো তোর প্রতিটা আচরণে মনে হচ্ছে তুই কোনো কারণে আমার উপর রেগে আছিস, অথবা আমি তোকে কষ্ট দিয়েছি। ইসমাম ভাইয়ের দিকে তাকায়। স্টিয়ারিং এর উপর রাখা সামিনের বাম হাতের উপর আলতো করে ছুঁয়ে দিয়ে বলে, দূর, তুমি বেশি বেশি ভাবো ভাইয়া। তুই সবসময় অন্যায় কাজ পছন্দ করিস। আলোর বিষয়টা নিয়ে তুই আমার উপর রাগ? আমি জেদের বসে সবসময় ঝামেলা করি বলে? ইসমাম চুপ করে থাকে, তারপর বলে ওঠে, ঝামেলা করো, আমার সবটা ঠিকঠাকও তো করে নাও, তাই রাগ নেই। আপনার নাম? অদ্রিতা আলো। লোকটা বাতাসের বেগে আলোর নামটা লিখে ফেলে রেজিস্ট্রির খাতায়। তারপর আলোর দিকে তাকিয়ে বলে, বিবাহিতা? অজান্তেই আলোর মুখ থেকে বেরিয়ে যায় কথাটা। জি। তৎক্ষণাৎ আলো নিজেকে শুধরে নিয়ে বলে, জি না। একবার জি আরেকবার জি না মানে কি? পেছন থেকে হিয়া বলে,
বিবাহিতা। ও বিবাহিতা। আসলে কদিনের জন্য বাপের বাড়িতে বেড়াতে গিয়েছে, তাই সব খেয়ে বসে আছে। কথাটি বলেই দুষ্টুমির ছলে আলোর মাথায় গাঁটটা মেরে দেয় সে। লোকটা একটা ফর্মে আলোর নাম ঠিকানা তুলতে থাকে, তারপর বলে, স্বামীর নাম? আলো ঘামছে। হিয়াটা তাকে বিপদে ফেলে দিয়েছে। সে আমতামতা করে বলে, বাবার নাম দিলে কি সমস্যা?